দেন হচ্ছে আমরা কনসিকুয়েন্সের মান কমিয়ে করতে পারবো, রিডিউসিং দ্য কনসিকুয়েন্স অফ দ্য হ্যাজার্ডিয়াস ইভেন্ট। দেন হচ্ছে আমরা বোথ ফ্যাক্টর, আমরা দুইটার মানে কোথাও কোথাও কমিয়ে আমরা আর এর মানটা বা রিক্স এর মানটা কমাতে পারবো। তো গত ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করলেও কিন্তু আমাদের কিছু রিস্ক কিন্তু অবশিষ্ট থেকে যায়। সেই রিস্ক গুলা কি? তাহলে সেটাকে আমি বলছি কি, রেসিডুয়াল রিস্ক। আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে বলছে দ্য লেভেল অফ রিস্ক লেফট আফটার উই হ্যাভ ইনফিউজ আওয়ার কন্ট্রোল মেজার ইজ অফেন রেফার টু অ্যাজ এ রেসিডুয়াল রিস্ক। তার মানে আমরা রিস্ক অ্যাসেসমেন্টটাকে করার পরেও, আমাদের কিছু কন্ট্রোল মেজার ইউজ করার পরেও আমাদের কিছু ঝুঁকি অবশিষ্ট থাকে, যাদেরকে আমরা বলতেছি রেসিডুয়াল রিস্ক। এখন আসেন, এই ছবিতে আমাকে কেউ একজন বলেন রিডিউসিং দ্য লাইভলিহুড অফ দ্য হ্যাজার্ডিয়াস ইভেন্ট। তাহলে একটা ইভেন্ট ঘটার জন্য আমরা কি রিডিউস করছি, এখানে কি কন্ট্রোল মেজার ইউজ করলাম বা কি প্রসিডিউর অ্যাপ্লাই করলাম, বলেন তো ছবিটা দেখে। এখানে আমরা গ্রাইন্ডিংটাকে কভার করে দিয়েছি যাতে আমাদের হাতটাকে সরাসরি এই ব্লেডের সঙ্গে স্পর্শে না আসে। আচ্ছা, তাহলে এখানে কি কমছে, লাইভলিহুড নাকি? লাইভলিহুড। লাইভলিহুড কমছে। সবাই কি ওনার কথার সাথে একমত? আচ্ছা দেখেন, আমাদের এরকম অনেক রোটেটিং অনেক পার্টস থাকে, অনেক কাটার থাকে, অনেক কিছুই ফ্যাক্টরিতে থাকে, অনেক মেশিনারিতে থাকে। তখন কিন্তু এটার উপরে একটা সেফটি গার্ড থাকে। যেমন কি আপনি একটা গ্রাইন্ডিং মেশিন দেখবেন, ওটার মধ্যে একটা সেফটি গার্ড আছে। তাহলে যদি সেখানে সেফটি গার্ডটা মিসিং থাকে, তাহলে আমার হাত এটার সঙ্গে স্পর্শে আসার বা একটা বিপজ্জনক মুহূর্ত যে কোনো সময় ঘটে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। সেই জায়গায় যদি আমরা কিছু স্টেপ নিই, যেমন কি এখানে কি করলো, একটা সেফটি গার্ড দিয়ে দিল, তারপরে নির্দিষ্ট একটা লিমিটেশন, কার্ড গুলা বা ইয়াগুলো হচ্ছে এই লিমিটেশনের ভিতরে থাকবে। এরপর যদি আমরা তা এখানে অপারেটিং প্রসিডিউর, যে কোন অ্যাঙ্গেলে ঘুরবে বা কোন দিকে ঘুরবে, বা হচ্ছে এটা কাজ করার পূর্বে যদি আমরা তাকে সতর্কতামূলক কথাগুলো বলে দিই, টুলস বক্স মিটিং করে দিই, তাহলে কিন্তু এই জায়গায় এই ঘটনাগুলো কমে যাবে। এখন এই ছবি দেখে আমাকে বলেন, আগে আমাকে বলেন কনসিকুয়েন্সটা কি ছিল, আগে কনসিকুয়েন্সের মিনিংটা কি ছিল? কনসিকুয়েন্স কি আউটকাম, কোন একটা ইভেন্টের আউটকাম, নাকি আগের মুহূর্ত, কোনটা? সরি স্যার। কনসিকুয়েন্সটা কি? কনসিকুয়েন্সটা কি? আসসালামু আলাইকুম স্যার। স্যার আর 1 মিনিট সময় নিয়ে লাইভলিহুড এবং কনসিকুয়েন্স এটা বাংলাতে সহজ ভাষা 1টা মিনিট একটু ব্যাখ্যাটা দেন স্যার, তাহলে ক্লিয়ার হবে আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাইকলিহুড হচ্ছে কোন একটা হ্যাজার্ডের সংস্পর্শে এসে একটা বিপজ্জনক মুহূর্ত ঘটার সম্ভাবনা কতটুকু, সেটা হচ্ছে লাইকলিহুড। লাইকলিহুডের বাংলা হচ্ছে সম্ভাবনা বা সম্ভাবতা। ওকে। আর কনসিকুয়েন্স হচ্ছে কোনো একটা জায়গায় যদি কোনো একটা হ্যাজার্ডিয়াস ইভেন্ট ঘটে যায়, ঘটার পরে তার আউটকামটা কতটুকু বা আউটকামটা কি, সেটা হচ্ছে কনসিকুয়েন্স। এখন আমাকে বলেন, এখানে কি কোনো হ্যাজার্ডিয়াস ইভেন্ট ঘটছে এই দুইটা পিকচারে? বলেন। স্যার একটা পড়ছে এই যে এই যে লোকে স্প্রে করতেছে তার সানগ্লাস নাই, এটা সানগ্লাস না থাকার আচ্ছা কারণে তার চোখে। আচ্ছা, সানগ্লাস নাই সেটা কিন্তু এখানে কোনো ইয়া না, সেটা হচ্ছে তার পিপি নাই, সেটা বলতে পারে। আমি বলতেছি কোনো একটা বিপজ্জনক মুহূর্ত কি এই দুইটাতে ঘটছে? আচ্ছা দেখেন, এখানে আগুন লেগে গেছে, তার মানে কি একটা বিপজ্জনক অবস্থা হচ্ছে। এখানে দেখেন এই লোকটা কেমিক্যাল দিয়ে প্রিন্টিং করতেছে, তার মানে কেমিক্যালটা একটা হ্যাজার্ড, সেটার সাথে সে অলমোস্ট কাজ করতেছে, তার মানে একটা বিপজ্জনক মুহূর্ত, হ্যাজার্ডিয়াস ইভেন্ট হচ্ছে। এখানে আগুন লেগে গেছে, একটা হ্যাজার্ড, ফায়ার একটা হ্যাজার্ড। স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল, মানে আপনার আগে যে প্রশ্নটা করছিলেন যে সেফটি গার্ড দেওয়াতে এখানে কি ঘটেছে, মানে লাইকলিহুডও ঘটেছে না কনসিকুয়েন্স হয়েছে, মানে এটার ব্যাখ্যাটা আসলে যদি একটু এক্সপ্লেনটা করতেন আর কি।
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার এখন শুনতে পাচ্ছি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাঝখানে প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন স্যার আমার কথা বুঝতে নেটওয়ার্কে মনে এখন হয় সমস্যা হচ্ছে। এখন বুঝতে পারছেন? এখন শোনা যায়? এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা বলেন, এখানে বিপজ্জনক মুহূর্ত হয়েছে কিনা? জি, বিপজ্জনক মুহূর্ত হয়েছে। আচ্ছা, তাহলে তাহলে বলেন, এখানে যে বিপজ্জনক মুহূর্ত হয়েছে, এই লোকগুলা যে কাজ করতেছে এদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে স্যার। আছে। তাইলে এরা ক্ষতির পরিণতি কমানোর জন্য এরা পিপি পড়ছে কিনা? পিপি পড়ছে না? জি, পড়ছে। আচ্ছা, পিপি পড়ছে। এরপর হচ্ছে এখানে তারা প্রিন্টিং করতেছে। তাহলে এই প্রিন্টিং যদি তার এই প্রিন্টিং এর যে কেমিক্যালটা আমাদের শরীরে চারভাবে প্রবেশ করতে পারে। আমরা ইনহেল করতে পারি, নাকের মাধ্যমে প্রবেশ করতে পারে, আমাদের মুখের মাধ্যমে আমরা মুখের ভিতর দিয়ে প্রবেশ করতে পারে, আমাদের স্কিনের ইয়ে দিয়ে প্রবেশ করতে পারে, আমাদের শরীরে কোনো ক্ষতস্থান থাকলে সেখান দিয়ে প্রবেশ করতে পারে। তাহলে এই লোক যে পিপি গুলা পড়ছে, এই যে রেসপিরেটরি মাস্ক পরছে, হ্যান্ড গ্লাভস পরছে, সেফটি গগলস পরছে, তাহলে এই জিনিসগুলা কি তার কনসিকুয়েন্স, তার ক্ষতিটাকে কমাচ্ছে কি কমাচ্ছে না বলেন? মানে লাইকলিহুডটা কমাচ্ছে। কমাচ্ছে, কমাচ্ছে না, লাইকলিহুড না, এটা হচ্ছে ক্ষতি, তার ক্ষতির পরিণতিটা কমিয়ে দিচ্ছে। কমিয়ে দিচ্ছে। জি স্যার। এক্স্যাক্টলি। সো এরকম অনেক ইভেন্ট হবে, ইভেন্ট থেকে আমাদের ক্ষতির পরিণতিটাকে কমানোর জন্য আমরা এরকম পিপি ইউজ করব, আমরা অনেক ধরনের হচ্ছে প্রসিডিউর ইউজ করব, সেই জিনিসগুলো আমাদের ইউজ করতে হয়। তাহলে আমরা কনসিকুয়েন্সের মান কিভাবে কমাবো? সেখানে আমরা পিপি দিতে পারি, আমরা প্রোটেকশন ইউজ করতে পারি, আমরা প্রিভেনশন যে কোনো কিছু ইউজ করতে পারি। ওকে, এখানে কি হয়েছে বলেন তো? এখানে লাইভলিহুডের মানও কমে গেছে, কনসিকুয়েন্সের মানও কমে গেছে, কেন বলেন তো? রোবট দ্বারা কাজ করা। এখানে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, এই জন্য সম্ভাবনা নেই, এই জন্য আচ্ছা, এটা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বলি, এখানে এই জিনিসটাকে একটা আইসোলেশন করা, একটা জায়গায় আবদ্ধ একটা জায়গায় করা, এবং কি এখানে মানুষটা নাই, এখানে হচ্ছে রোবট ইউজ করতেছে। তাহলে দেখেন, এখানে যদি কোনো একটা ঘটনা ঘটেও সেটার সম্ভাবনা কম, কারণ এখানে আমরা অটোমেশন ইউজ করছি। আর যদি কখনো ঘটেও তাহলে কনসিকুয়েন্সের মান কম। কেন কম? কারণ হচ্ছে এখানে মানুষ নাই। আর মানুষ থাকলেও এখানে একটা আবদ্ধ জায়গায় কাজ করতেছি, যার ফলে আশেপাশে আমার ক্ষতি হলেও তার পরিণতিটা খুব কম হবে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আছেন, হাউ ডু উই ডিসাইড হুইচ রিস্ক কন্ট্রোল টু ইউজ? আমরা কিভাবে ডিসাইড করব কিভাবে রিস্ক কন্ট্রোলটা আমরা ইউজ করব? বলছে, উই হ্যাভ shown in the previous example how we can reduce the likelihood and or consequence by using the guard, the face shield and the robot. তো বলছে আমরা এই প্রিভিয়াস যে তিনটা জিনিস দেখলাম, সেখানে আমরা দেখলাম কিভাবে লাইভলিহুড এর মান কমানো যায়, কিভাবে কনসিকুয়েন্স কমানো যায়, কিভাবে সেখানে আমরা গার্ড ইউজ করছি। তারপরে হচ্ছে ফেস শিল্ড, আমরা দেখলাম সেখানে ফেস শিল্ড ইউজ করছে, আমরা ফুল বডি অ্যাপ্রন যেটা পড়ছে ফায়ার ফাইটাররা, এরপরে এসসিবিএ পড়ছে আমরা দেখছি, এরপরে রোবট ইউজ হয়েছে, যার ফলে সেখানে আমাদের লাইভলিহুড এবং কনসিকুয়েন্সটা কমে গেছে। দি অপশন অল রিডিউস দ্য রিস্ক অ্যান্ড আর রেফার টু কালেকটিভলি অ্যাজ দ্য রিস্ক কন্ট্রোল। তার মানে এই জিনিসগুলো হচ্ছে, অপশন গুলো হচ্ছে আমাদের জন্য কি, রিস্কটাকে কমানোর একটা কন্ট্রোল। বলছে, টু হেল্প ডিসাইড অন রিস্ক কন্ট্রোল দেয়ার অ্যান order or hierarchy of risk control that we can use। বলছে আমরা একটা hierarchy of risk control আছে, যেটা ইউজ করে আমরা রিস্কটাকে আরো রিডিউস করতে পারি। Risk control option at the top of the
IRC are the prepared option because they are much less reliant on people to do something. They can also protect larger number of people. বলছে এই IRC of কন্ট্রোলটা হচ্ছে কি আমাদের অ্যাপ্লাই করলে সেখানে আমাদের পিপল অথবা অন্যান্য যেটা সেটা থেকে আমাদেরকে কন্ট্রোল করে, এবং এইটা আমাদেরকে সবচেয়ে বেশি প্রটেক্ট করে হচ্ছে পিপলদের, আমাদের যে শ্রমিকরা কাজ করে তাদেরকে সবচেয়ে বেশি প্রটেক্ট করে। এখন আমরা দেখি এই কন্ট্রোল মেথডটা আসলে কি। সো এটাকে রিস্ক কন্ট্রোল মেথড বলে। এটা অন্যান্য জায়গায় অন্যান্য ভাবে এক্সপ্লেন করা, বাট অ্যাজ পার আইওর যেটা করা সেটাই আমরা দেখি। এই কন্ট্রোল মেথডটা আপনাদের প্রায় পরীক্ষায় আসে। তো দেখেন এখানে প্রথমে আছে ইলিমিনেশন। ইলিমিনেশন মানে হচ্ছে নির্মূল করা। আমাদের যে হ্যাজার্ডটা আছে সেই হ্যাজার্ডটাকে যদি ফিজিক্যালি আমরা নির্মূল করতে পারি তাহলে সেটা ইলিমিনেশন। সেটা না পারলে আমরা সেখানে সাবস্টিটিউশন, আমরা সেখানে কি করব, রিপ্লেস দ্য হ্যাজার্ড। আমরা সেম কাজ হবে, সেম মেথডে কাজ করব, বাট আগে যেটা ক্ষতি করতো তার পরিবর্তে তার চেয়ে কম ক্ষতি করে এমন কিছু ইউজ করব, রিপ্লেস করে। এইটা না পারলে আমরা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলে যাব। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের মেথড হচ্ছে আইসোলেট পিপল ফ্রম দ্য হ্যাজার্ড। হ্যাজার্ড থেকে আমার লোকদেরকে আইসোলেট করে ফেলা। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল যেটা হচ্ছে সেন্স দ্য অ্যাওয়ে পিপল ওয়ার্ক। আমাদের কাজের যে প্রসিডিউর আছে সেটাকে আমরা চেঞ্জ করে ফেললাম, অথবা সেখানে ট্রেনিং এর দরকার হলে ট্রেনিং দিলাম, সেখানে ওয়ার্ক পারমিটের দরকার হলে ওয়ার্ক পারমিট দিলাম। সেই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। দেন হচ্ছে আমাদের পিপিই, যেটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এখন আমাকে বলেন কাজের পরিবেশে কোন জিনিসটা আগে দেখেন? কোন একটা জায়গায় কাজ শুরু হলে কোন জিনিসটা দেখা যায় সবার আগে? পিপিই দেখা যায় স্যার। পিপিইটা দেখা যায়, কিন্তু দেখেন এই বাম পাশে আপনাকে বলছে মোস্ট ইফেক্টিভ আর হচ্ছে লিস্ট ইফেক্টিভ। তার মানে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে যদি এলিমিনেশন করেন, সেটা না পারলে সাবস্টিটিউশন। এইভাবে দেখেন গড়গুলো আস্তে আস্তে ছোট হয়েছে। সো পিপি হচ্ছে লিস্ট ইফেক্টিভ, মানে হচ্ছে সবচেয়ে কম ইফেক্টিভ। কেন সবচেয়ে কম ইফেক্টিভ? কারণ হচ্ছে আমাদের, আমরা যদি দেখি পিপি পড়লে আমাদের অ্যাক্সিডেন্ট হয় আমরা, বাট আমাদের ক্ষতির পরিণতিটা কম হয়। আমাদের মাথায় হেলমেট না থাকলে সরাসরি আমার মাথায় আঘাত লাগতো, এখন হেলমেটে লাগে যার কারণে আমার ক্ষতিটা কম। তো এর আগে পিপি এর আগে আমরা যদি অন্য এলিমিনেশন, সাবস্টিটিউশন বা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল এগুলা মেনটেন করি তাহলে আমাদের আরো বেশি আমাদের পিপলদেরকে আমরা আইসোলেশন করতে পারি। তো এখানে বলেন কি কি হ্যাজার্ড কে এলিমিনেট করছে বলেন তো এই ছবিতে? স্যার আগে হাতে মাল ওঠাতো স্যার, এখন ক্রেন দিয়ে ওঠাচ্ছে। আচ্ছা, আর কেউ ওনার সাথে একমত কিনা? জি স্যার, একমত। জি স্যার। তাহলে দেখেন যেটা হচ্ছে আমরা বলি ম্যানুয়াল হ্যান্ডেলিং। তাহলে ম্যানুয়াল হ্যান্ডেলিং করলে এই লোকটার অনেক ধরনের কি হতো, ক্ষতি হতো। শোল্ডার, তারপরে ওই যে ব্যাক পেইন, মেরুদণ্ড টুইস্টিং, সেই জায়গায় আমরা এলিমিনেট করে আমরা কি করলাম, একটা লিফটিং মেশিন দিয়ে করতেছি। ওকে, তাহলে আমরা দেখলাম এখানে রিডিউসিং দ্য হ্যাজার্ড। এখন আমাকে বলেন আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন, আপনি চাইলে বাসেও যেতে পারেন, আবার এই ট্রেনেও যেতে পারেন। আপনার গন্তব্য কিন্তু একই, আপনি চিটাগাং যাবেন। তাইলে কোনটাতে গেলে আপনার জন্য রিস্কটা কম হবে বলেন তো? ট্রেন। স্যার অবশ্যই ট্রেন স্যার। আচ্ছা, ট্রেন কেন? বাসটা Accident accident হওয়ার করলে এটা মানে বাসের ক্ষতিটা বেশি, এটা দুমড়ে মুচড়ে মানে অনেক বেশি মানুষ মারা যায়। আর ট্রেনটা স্যার বাস তো স্যার অনেক অনেক বাসকে পাস করতে হবে বা অনেক যানবাহনের সম্মুখীনে পড়তে হবে স্যার। আর ট্রেনটা তো ওইভাবে কোনো যানবাহনের সম্মুখে পড়তে হবে না, ও ইজিলি ভাবে যেতে পারবে এবং ট্রেন দুর্ঘটনা অনেক কম হয় স্যার। আচ্ছা, দেখেন একটা হচ্ছে বাস কিন্তু ওভারটেক করে বা হচ্ছে এক রোড থেকে আরেক রোডে চেঞ্জ করতে পারে, কিন্তু ট্রেনের গতিপথ কিন্তু একটা। তো এই কারণে আবার ট্রেনে দেখেন অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু সবগুলা বগি ড্যামেজ হয় না, যে কোনো একটা ড্যামেজ হয়, যার কারণে আপনার রিস্কটা কিন্তু
ট্রেনে কম আর বাসে রিস্কটা বেশি। তো দেখেন গন্তব্য একই, কাজ একই, শুধু আপনি চেঞ্জ করে নিলেন। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের কাজ হচ্ছে, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল কি করে? ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের মূল ডিফারেন্স হচ্ছে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল হ্যাজার্ড এবং লোক, আপনার যে পিপল থাকবে তাদের মাঝে ডিস্টেন্স তৈরি করে ফেলবে, এবং কি আপনার হ্যাজার্ডটাকে কি করবে? আবদ্ধ করে ফেলবে। হ্যাজার্ডটাকে কি করবে? আবদ্ধ করে ফেলবে। তাদের মূল কাজ হচ্ছে এটা, যাতে করে হ্যাজার্ডের সাথে কোনো মানুষ কন্টাক্ট না হতে পারে। তো প্রথম হচ্ছে কি, এই যে এই একটা কন্টেনারে ধরেন কেমিক্যাল ছিল, তাকে একটা ইনক্লোজ করে ফেললো। এখানে জেনারেটর থেকে প্রচুর নয়েজ হয়, সেটাকে আইসোলেশন করে দিল, এই রুমটাকে টোটালি আইসোলেট করে দিল, যার কারণে নয়েজের ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে। ওকে। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল কোনটা? অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল হচ্ছে আমরা কাজের পরিবেশে অনেক জায়গায় সেফটি সাইনেজ দিই, আমরা কাজ করার জন্য সেফ সিস্টেম চালু করি, সেফ প্রসিডিউর বলি, ওয়ার্ক পারমিট ইস্যু করি, সেফটি রুলস রেগুলেশন করি, সেই জিনিসগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। তো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল এমনও হতে পারে, ধরেন জব শিডিউলিং, একটা কাজ করার শিডিউল, এটার পরে এইটা, এবং কি সেখানে এক্সপোজারের রেট যদি বেশি হয় তাহলে সেখানে আমরা কি করব? লোকদেরকে রোটেটিং করে দিব, মানে হচ্ছে এই লোকটা এতক্ষণ কাজ করবে, এরপরে আরেকজন কাজ করবে। এছাড়া আমরা এরকম সেফটি সাইনেজ দিয়ে রাখি। এরপর আমরা লিখে দিই বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, বা রিস্ট্রাক্টিং অ্যাক্সেস করে দিই, এই কন্ট্রোল প্যানেলও একমাত্র ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিশিয়ান ছাড়া কেউ চালাতে পারবে না। এরপর আমরা অনেক ধরনের ট্রেনিং করাই ওয়ার্কারদেরকে। এই জিনিসগুলো হচ্ছে সবগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। আচ্ছা, এরপরে এরপর হচ্ছে পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখেন পিপি, বিভিন্ন কাজে বিভিন্ন রকম পিপি আমাদের পড়তে হয়, বিভিন্ন কাজে আমরা বিভিন্ন রকম পিপি, টাইপস অফ পিপি। তো পিপির ধরন হচ্ছে মাথা থেকে পা বা পা থেকে মাথা পর্যন্ত পিপি রয়েছে। সেটাতে হেলমেট থাকতে পারে, সেটাতে সেফটি গগলস থাকতে পারে, সেটাতে ভেস্ট থাকতে পারে, সেটাতে ফুল বডি হার্নেস থাকতে পারে, আমাদের কানের জন্য এয়ার প্লাগ, এয়ার মাফ থাকতে পারে, আমাদের ফুল প্যান্ট থাকতে পারে, আমাদের সেফটি শু থাকতে পারে, হ্যান্ড গ্লাভ থাকতে পারে, সেফটি গগলস থাকতে পারে। তো আমাদের যেই কাজে যেই ধরনের পিপি গুলো দরকার সেই জিনিসগুলো আমাদেরকে পরিধান করতে হবে। তো বলছে পিপিই অনলি ক্যান সেভ দ্য ওয়ারার, মানে যে পড়বে তাকে আসলে সেভ করবে। দিস ইজ দ্য লিস্ট ইফেক্টিভ কন্ট্রোল মেজার, এটা হচ্ছে সর্বনিম্ন এবং সর্ব ইফেক্টিভনেস এটা কম, সবচেয়ে কম কন্ট্রোল মেজার হচ্ছে এই পিপি। ওকে। বিফোর রিস্ক কন্ট্রোল থিঙ্ক অ্যাবাউট দ্য ফলোইং কোশ্চেন। একটা রিস্ক কন্ট্রোল করতে গেলে আপনাকে কিছু জিনিস কোশ্চেন গুলো মাথায় রেজ করতে হয়। সর্বপ্রথম হচ্ছে হাউ মেনি পিপল নিড টু কন্ট্রোল। আপনি একটা জায়গায় কন্ট্রোল করবেন, সেখানে কতজন লোকের দরকার, আপনার কতজন লোক লাগবে টিমে। হাউ রিলিয়েন্ট ইজ দ্য ইফেক্টিভনেস অফ দ্য রিস্ক কন্ট্রোল অন হিউম্যান বিহেভিয়ার। সো আপনি যে রিস্ক কন্ট্রোলটা করবেন সেটা ওই আশেপাশে যে মানুষগুলা থাকে সেই মানুষের আচরণগত আসলে কি ধরনের কার্যকারিতা হবে সেটার উপর নির্ভর করে। ধরেন আপনি একটা জায়গায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, সেখানে একটা গর্ত আছে, এখন আপনি লিখে দিলেন এখান দিয়ে যাওয়া নিষেধ, সামনে গর্ত আছে, এখন ওই লোকগুলা কি করে? এখান দিয়ে যাচ্ছে। তাইলে ওদের আসলে বিহেভিয়ার গত কোনো ধরনের পরিবর্তন হয় নাই, তাদের জন্য আপনি যেটা করলেন সেটার ইফেক্টিভনেস হয় নাই। তাইলে আপনার এই জিনিসটা চিন্তা করতে হবে আসলে এটা কার্যকর কেমন হচ্ছে, কার্যকারিতা কেমন হবে। হাউ মাচ ডাজ দ্য পিপল কন্ট্রোল কস্ট, আপনি যে এটা করতে যাবেন কন্ট্রোল করতে আপনার খরচ কেমন লাগবে, কস্টিংটা কেমন। হাউ মাচ ইজ গোয়িং টু রিডিউস দ্য রিস্ক বাই সিলেক্টেড কন্ট্রোল মেজার, আপনি যে কন্ট্রোল মেজারটা নিলেন সেটা আসলে এখানে কতটুকু আসলে এই আমার কন্ট্রোল করলো রিস্কটা, সেটাও আপনাকে আগে চিন্তা করে নিতে হবে। রিস্ক কন্ট্রোল আপনাকে যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার সময় আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে রিজনেবলি প্র্যাকটিক্যাল। রিজনেবলি প্র্যাকটিক্যাবল মানে হচ্ছে যুক্তিসঙ্গত ব্যবহারযোগ্য।
যুক্তিসঙ্গত কি ব্যবহারযোগ্য। রিজনেবলি প্র্যাকটিক্যাল মানে হচ্ছে আপনি যেই কন্ট্রোল মেজারটা নিবেন সেটা তিনটা টার্মের সাথে যাতে করে সামঞ্জস্যপূর্ণ হয়। যেমন প্রথম হচ্ছে টাইম, ইফোর্ট, মানি। টাইম, ইফোর্ট, মানি অর উইল নট বি ইনকনভিনিয়েন্স অ্যাসোসিয়েট উইথ দ্য রিস্ক কন্ট্রোল। মানে হচ্ছে আপনি যেই কন্ট্রোল মেজারটা নিবেন সেটা কত সময়ে এটা বাস্তবায়িত হবে, এটার ইফোর্টটা কেমন হবে, এটার খরচটা কেমন আসবে, এই তিনটা জিনিসের সাথে আপনার যে কন্ট্রোল মেজারটা আপনার মিলে যাবে সেই কন্ট্রোল মেজারটি আপনাকে নিতে হবে। আর সেটাকেই বলে রিজনেবলি প্র্যাকটিক্যাবল, মানে যুক্তিসঙ্গতভাবে ব্যবহারযোগ্য। এখন সাপোজ যদি বলি আপনার অফিসের নিচে একটা কি আছে, একটা জেনারেটর আছে আপনার ইলেকট্রিসিটি সাপ্লাই। এখন জেনারেটরটা প্রচুর নয়েজ সৃষ্টি করে, ভাইব্রেশন সৃষ্টি করে। এখন আপনি কি করবেন, এটা পরিবর্তে আপনি কি করবেন, যেহেতু আপনার জেনারেটর বা বিদ্যুৎ সাপ্লাই লাগবে, আপনি চাইলে এটাকে সরিয়ে দিতে পারেন। পারবেন সরিয়ে দিতে, আপনি এটাকে নির্দিষ্ট ডিস্টেন্সে রুম থেকে বাইক করে দিতে পারেন। এখন আপনার কোম্পানি বলছে না, এটা আমার এই জায়গায় থাকতে হবে, এই জায়গায় কিভাবে কি করা। এখন তাহলে আপনি যদি সাবস্টিটিউশন করতে চান, তাহলে এখন নতুন পাওয়ার সাপ্লাই চলে আসছে, আইপিএস চলে আসছে। তাহলে আপনি যদি ওইটা দিতে চান ওটার পরিবর্তে, তাহলে আপনার ওটা দেখা গেছে বাংলাদেশের লোকাল বাজারটা আপনি কিনতে পারবেন, আবার অনেক সময় বাইরে থেকে এলসি করা লাগবে, সময়ের ব্যাপার। তাহলে আপনার কিন্তু টাইম দিয়ে দিচ্ছে কয়দিন, ধরেন 3 দিন। তাহলে আপনার একটা সময়ের ব্যাপার আছে। এবার আছে আবার কি, যেটা কিনবেন এটা রিপোর্টটা কি ভালো হবে কিনা। আবার কোম্পানি একটা বাজেট দিয়ে দিচ্ছে, ধরেন 10 লাখ টাকা চাপ। এখন আপনি দেখলেন এটা আনতে আমার সময় বেশি লাগবে, এটা রিপোর্ট ধরলাম ভালো, এটাতে কস্টিং আসবে 10 লাখ, কিন্তু কোম্পানি আপনার দিচ্ছে 4 লাখ। তাইলে কিন্তু দুইটা ট্রাম মিলে নাই, সময় বেশি লাগতেছে, টাকা বেশি লাগতেছে, রিপোর্ট ভালো, তাহলে কি আমি ওইটা নিতে পারবো? না, না স্যার, সম্ভব না। ওইটা নিতে পারবো না। তার মানে আমার এই তিনটা ট্রাম মিলবে এমন, যেমন কি আমি চাইলে একটা আইপিএস নিলাম, কথার কথা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, তাইলে ওটার টাইম অল্প সময় আমি নিয়ে আসতে পারতেছি, ওটার রিপোর্টও ভালো, এবং ওটার কস্টিংও আমার টাকার ভিতরে হয়ে যাচ্ছে, তাহলে আমি ওইটা নিব। ওইটা হচ্ছে রিজনেবলি প্র্যাকটিক্যাল। আপনি কোথাও চাইলেই ইলিমিনেশন অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনি এটাকে সরিয়ে দিলে আপনার এখানে আবার নতুন করে তৈরি করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আপনি আবার সাবস্টিটিউশন করতে পারতেছেন না, কারণ হচ্ছে আপনার এখানে কোম্পানি বাজেটের সাথে মিলতেছে না। তাইলে আপনি ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল করতে পারেন, আপনি ওই রুমটাকে আইসোলেশন করে দিতে পারেন। এরপর আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, সেখানে সাইনেজ লাগাই দিতে পারেন। সেখানে আপনি সবাই যারা আছে আশেপাশে তাদেরকে পিপিই দিতে পারেন। সেটা হচ্ছে রিজনেবলি প্র্যাকটিক্যাল। তো যেখানে আমার যুক্তিসঙ্গত ব্যবহারযোগ্য হবে সেইটাই আমি ডিসিশন নিব। আমি কি পিপিই দিব, নাকি আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ইউজ করব, নাকি আমি ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল ইউজ করব, নাকি আমি সাবস্টিটিউশন করব, নাকি আমার এলিমিনেশন করব, সেটা আমাকে সিলেক্ট করে নেওয়ার ক্ষেত্রে আমার টাইম, ইফোর্ট, মানি, এই তিনটা জিনিস আমার মাথায় রাখতে হবে। অনেক সময় পরীক্ষায় চলে আসে রিজনেবলি প্র্যাকটিক্যাবলের যে কোনো দুইটা টার্মস এর নাম লেখ, তাহলে আপনাকে টাইম, ইফোর্ট লিখলে হবে, অথবা ইফোর্ট, মানি লিখলে হবে, অথবা আপনি তিনটেই মুখস্থ করে ফেলবেন, এটা আপনার কাজে লাগবে। আচ্ছা, একটা কেস স্টাডি দিব। কেস স্টাডি হচ্ছে, টেক দিস ওয়ান অফ দ্য বিজিয়েস্ট রোড ইন বাংলাদেশ, দ্য রোড ড্যামেজ ভেরি ব্যাডলি, নাও ইট নিডস টু রিপেয়ার ইমিডিয়েটলি টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট। তো এখানে বলছে এটা বাংলাদেশের একটা ব্যস্ততম রাস্তা, এটা এই রোডটা ড্যামেজ হয়ে গেছে খুব বাজেভাবে, এটাকে তাড়াতাড়ি রিপেয়ার করতে হবে যাতে করে অ্যাক্সিডেন্ট থেকে কি হয়, প্রিভেন্ট হয়, প্রতিরোধ করা যায়। আচ্ছা, বলছে এখানে কোন কন্ট্রোল মেজারটা নেওয়া যায়, প্র্যাকটিক্যাবল কোনটা হবে, ওই যে ইলিমিনেশন হবে, নাকি সাবস্টিটিউশন হবে, নাকি ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল হবে, নাকি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল হবে, নাকি পিপি, অথবা এখানে কি করা যায়, কোন কন্ট্রোল মেজার নিয়ে আমরা কাজ করতে পারবো রিস্কটাকে কন্ট্রোল করার জন্য। এটার জন্য আপনারা সময় পাবেন 5 মিনিট, আপনারা নিজেরা কেস স্টাডি করেন। আর আমি একটা কথা বলি যাচ্ছি, আসলে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ফ্যাক্টরিতে, যার কারণে একটু আগে আপনারা দেখছেন ওই যে আমার নেটওয়ার্ক ইস্যু ছিল, আমার একটা কল আসছে। তো আপনাদেরকে আমি 5 থেকে 7 মিনিট সময় দিচ্ছি, এটা একটু আপনারা দেখেন, আমি একটু অ্যাক্সিডেন্টের জায়গাটা একটু ইনভেস্টিগেট করে আসি 5 মিনিটে। আপনাদের কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে একটু বলতে পারেন। ঠিক আছে। না স্যার, সমস্যা আচ্ছা, নাই। আপনারা একটু কেস স্টাডিটা করেন, হ্যাঁ, আমি জাস্ট যাবো আর আসবো।
আপনারা একটু কেস স্টাডিটা করেন, আপনারা নিজেরা আলোচনা করেন, তাহলে আরো বেশি আপনাদের এখানে ইফেক্টিভ হবে, চলে আসবে মাথায়। ওকে। এটা কি হবে একজনে বলেন ভাই। একজন একজন করে সবাই বলেন। আব্দুল্লাহ ভাই স্টার্ট করেন, আপনি তো আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আছেন, রোডেই রাস্তার কাজ গুলা করতেছেন ভালোভাবে, হয়তো বা আপনার এই দিকে দক্ষতা একটু বেশি হবে। সুন্দর, একবারে জায়গা মতন দিয়েছেন ভাই। অ্যাকচুয়ালি এখানে কিন্তু সবগুলা পয়েন্টে আছে, শুধু জাস্ট পিপি ছাড়া, যেহেতু এটা একটা রাস্তার কাজ। হ্যাঁ, তো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলিং যেটা, সেটা হচ্ছে এটা আপনারা সবাই জানেন, এটা এখানে পড়বে যে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল আসলে কি হতে পারে। যে যেখানে মানুষজন হাইটা যাইতে পারে না, সেক্ষেত্রে হচ্ছে আহ এই যে ইট বালি যেগুলা আছে সেগুলা হয়তোবা পাশাপাশি রাইখা হয়তোবা এদিক দিয়ে ব্যারিকেড দিয়ে দিতে পারে, যাতে মানুষ এই ইটের উপরে না আইসা পড়ে, এইরকম কিছু। এটা হচ্ছে কন্ট্রোলমেন্ট। বুঝলাম ভাই। ইলিমিনেশন এটা কিভাবে করবে কোনটা? এই জায়গার মধ্যে? ইলিমিনেশন যে একটা পার্ট আছে ওইটা কিভাবে হ্যাঁ, করবে? হ্যাঁ, করবে ইলিমিনেশন পার্ট মানে তো হচ্ছে আপনার রিমুভ করে দেওয়া, তাই না? এখান থেকে বিকল্প কিছু করা। তো এখান থেকে ইট গুলা, বালিগুলা, এগুলা তো প্রয়োজন পরবর্তী সময়ে কাজে লাগবে। তো এগুলা তো এখান থেকে একবারে সবকিছু সরানো পসিবল না, আমার কাছে মনে হচ্ছে। স্যার এখানে বিষয়টা হচ্ছে, যদি ইমিডিয়েটলি করতে হয় তাহলে আগে থেকে স্ট্রাকচার গুলো মানে রেডি রাখতে হবে। দেন রেডি রাখার পর ইমিডিয়েট কাজটা দ্রুত সারা যাবে, মানে অন্য পয়েন্টে গিয়ে কাজটা আমাদেরকে করতে হবে। করার পর দেন আমরা যেখানে ফিজিক্যালি ওখানে কাজটা করতে হবে, তাহলে হয়তো বা ইমিডিয়েটলি কাজ করা যাবে। এবং ওখানে আমাদেরকে কিছু পয়েন্ট অফ ভিউ দিতে হবে, যেখানে কোথায় অ্যাক্সিডেন্ট হতে পারে, বা রাস্তায় যে সতর্কতামূলক বিভিন্ন সাইনবোর্ড দিতে হবে, এই আর কি। আমি তো এটা অর্ধেকেই হচ্ছে, ঢুকছি, এটা বাকিটা নিয়ে আসছি। অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে ওইটা আর কি, রাস্তার মধ্যে আপনার হচ্ছে ওই সাইনবোর্ড দিয়ে দেওয়া আর কি। আচ্ছা ভাই, হ্যাঁ, সাবস্টিটিউশনে এটা কিভাবে পড়বে? সাবস্টিটিউশন যে কোনো জায়গায় যে সাবস্টিটিউশন কোনো মানে হচ্ছে এটা পরিবর্তন করে আপনার মানে ওয়ে চেঞ্জ করা আর কি, যে এই কাজটা এখন এই সিস্টেমে করতেছে, এটাকে অন্যভাবে করা যায় কিনা। সাবস্টিটিউশন মানে তো এটা। হ্যাঁ, একদম ঠিক। তবে এই ক্ষেত্রে দেখা যায় যে যদি এইটার হিসাবে ধরা হয় যে রাস্তার কাজ মানে যেটা হচ্ছে আর কি, এটা ধরলে হয়তোবা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, এই দুইটার যে কোনো একটা হবে। বাদ বাকি গুলা ইঞ্জিনিয়ারিং হয়তোবা কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, এই দুইটা হইলে মোটামুটি হ্যাজার্ডের পরিমাণটা মোটামুটি কমে আসতেছে। আর এলিমিনেশন যেটা, এটা তো একবারে রিমুভ করা এখান থেকে কোনো কিছু পসিবল না, কারণ হচ্ছে ইট বালি যা আছে সবকিছু তো, যেহেতু রাস্তার কাজ, এটা এখানেই তো রাখতে হবে। আর হচ্ছে সাবস্টিটিউশন যেটা, এটা হইতে পারে যে রাস্তার এই পাশে রাখছে, যে পাশে গাড়ি টাড়ি চলতেছে ওই পাশে রাখছে, কিন্তু এটা পরিবর্তন করে সেটা ওই পাশে রাখতে পারে, অথবা এখান থেকে আরো অনেক দূরে রাখতে পারে, ওইখান থেকে পরবর্তী সময়ে এটা কোনো গাড়ি টাড়ি দিয়ে সেটা কেয়ারিং করে ওইখানে এনে রাখা লাগবে, ওইরকম আর কি। আচ্ছা ভাই, আমি একটা বলি, এই যে যে মাটিটা উঁচু করা আছে ওই মাটিটা যদি আমরা সমান করি, যেদিকে কাজ করতেছে এই পাশটা যদি আমরা টিনের একটা উঁচু ইয়ার মতো করে দিই, বাঁধের মতো করে দিই, তাহলে তো এদিকে আমার গাড়ি ঘোড়া চলতে পারতেছে, আমার ভিতরে কাজও হচ্ছে। তো সেক্ষেত্রে এটা সাবস্টিটিউশনে পড়ে না, যে অন্যভাবে কাজ করা যেটা ওইটা। আর একটা পরে বিষয় বা যে সাইনেজ এক যেটা, নম্বরে তো এটা পড়ে সাইনেজ। না। এটা তো আইসোলেট করা, তার মানে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের মধ্যেই পড়ে এটা।
মানে শাহিন ভাই যেটা বলছে আর কি, যে বেড়া সিস্টেম করে আচ্ছা, হয়তো বা আমরা করতে পারি। আলোচনা হয়েছে আপনাদের? জি জি স্যার। স্যার হয়েছে। আচ্ছা বলেন, এবং একজন একজন করে বলেন। স্যার কোন এটা কন্ট্রোল হচ্ছে মেজার? ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলিং পসিবল। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখি আসলে কি কোন কন্ট্রোল মেজারটা আসলে পসিবল। একজন বলছে ইঞ্জিনিয়ার, আর কেউ আছেন ওনার সাথে অন্য কোন কন্ট্রোল মেজার মনে হচ্ছে? স্যার ইঞ্জিনিয়ারিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ। ওকে, সুন্দর, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি আপনাদের ইমাজিনারিটি কেমন হয়েছে, আসলে ঠিক আছে কিনা আমরা দেখি একটা একটা করে। আমরা যদি প্রথমে এটাকে ইলিমিনেশন যদি করতে চাই তাহলে আসলে পসিবল কিনা আমরা দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে ইলিমিনেশন করা মানে হচ্ছে আমার এই রাস্তাটা বন্ধ করে দেওয়া, কিন্তু ওখানে বলে দিছে এটা একটা ব্যস্ততম রাস্তা, এটাতে আসলে কোনোভাবে বন্ধ করলেও হবে না, বন্ধ করতে পারবো না। তারপরে আমরা ওই যে রিজনেবলি প্র্যাকটিকেবল চিন্তা করি, টাইম, ইফোর্ট, মানি, এই তিনটের সাথে মিলিয়ে দেখি আসলে পসিবল কিনা আদৌ। প্রথমে বলছে ইটস ভেরি এক্সপেন্সিভ, তাহলে আপনি একটা রাস্তা বন্ধ করে আরেকটা রাস্তা বানাবেন, এটা তো খুব ব্যয়বহুল, তো এটা পসিবল হচ্ছে না। অ্যাপ্রুভাল ইজ নিডেড, এখন আপনি একটা রাস্তা বানাবেন, আপনি বানাইতে গেলে তো কি করা লাগবে, আপনার সড়ক মন্ত্রণালয় সব জায়গায় জায়গায় কি করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, যেটা বাংলাদেশের পক্ষে অসম্ভব। মানে একদিনে আপনি রাস্তা তৈরি করুন বা 10 দিন, এটা পারবেন না, আপনার লেন্থলি প্রসেস। এরপর হচ্ছে ইট ইজ ইনকনভিনিয়েন্ট টু রোড ইউজার এন্ড মে ইনক্রিজ রিস্ক ইলসওয়্যার বাই কজিং কনজাংশন অন আদার রোড। বলছে এখানে প্রত্যেকদিন যে যারা গাড়ি চালাইতো তাদের জন্য একটা অসুবিধাজনক হয়ে যাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যানজটের সৃষ্টি হয়ে যাবে। কজিং কনজেশন মানে যানজট সৃষ্টি হবে, যেটা হচ্ছে আদার রোড গুলোর ক্ষেত্রে। যদি আপনি এই রোড বাদ দিয়ে অন্য রোডেও যাইতে চান তাহলেও সেখানে কি হয়ে যাবে, যানজটের সৃষ্টি হবে। তাইলে আমি দেখলাম এখানে টাইম, ইফোর্ট, মানি তিনটার সাথে আসলে আমার কি যাচ্ছে, যাচ্ছে না, তাহলে আমার এলিমিনেশনটা আমি বাদ দিলাম। এবার আমি চলে যাই সাবস্টিটিউশন। বাই রিডিউসিং কার স্পিড এট 10 এমপিএস। 10 এমপিএস মানে কি বলেন তো? 10 কিলোমিটার/আওয়ার। পার আওয়ার। আচ্ছা, তাহলে হচ্ছে কি এমপিএস, মাইলস পার আওয়ার, মানে ঘন্টায় গাড়ির স্পিড 10 মাইলস পার আওয়ার বলছে। এটা যদি করতে পারেন তাইলে সেখানে আপনার সাবস্টিটিউশন হতে পারে। তাইলে এখানে আমরা দেখি ওই যে রিজনেবল প্র্যাকটিকেবলের সাথে আসলে কোথাও যদি আপনি গাড়ির স্পিড 40 এমপিএস থেকে 10 এমপিএস করে ফেলেন, সেখানে কি যানজট লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে লাগবে। স্যার। আচ্ছা, তাইলে এটা রিপোর্ট কি ভালো হচ্ছে? না স্যার। হচ্ছে না, হচ্ছে না। এরপরে কার মাইট নট স্লো ডাউন, আপনি সবাইকে কি স্লো করতে পারবেন, গতি কমাইতে পারবেন, মনিটরিং করতে পারবেন? না না, সম্ভব না। পারবেন, পারবেন না। আর এখানে একটা জিনিস মিসিং আছে, দেখেন এইটা হচ্ছে ইফোর্ট আর এটা হচ্ছে টাইম। এখানে কিন্তু মানির কথা বলে নাই, কারণ আমি তো মানির এখানে কোনো কাজ করতেছি না, যার কারণে এখানে মানির টার্মসটা নাই। আর আমার দুইটা টার্মস এর সাথেই মিলতেছে না, তাইলে আমি এই সাবস্টিটিউশনও কি করতে পারতেছি? বাদ দিতে পারতেছে, মানে এটাই করা আচ্ছা যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাইলে আমি চলে যাই ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। দেখি বাই সেপারেশন, বাই সেপারেট করে দেওয়া, যেখানে কাজ করতেছি ওখান থেকে আমার যে পিপল আছে তাদেরকে সেপারেশন করা বা আইসোলেশন করা। দেখি রিজনেবলি প্র্যাকটিকেবল পসিবল কিনা। বলছে আমি যদি সেপারেট করি যে জায়গায় কাজ করবো ওই জায়গার সাথে, তাইলে আমার ওয়ার্কারদেরকে আমি কি করতে পারতেছি, প্রটেক্ট করতে পারতেছি। ওকে ফাইন। আর ইটস লেস এক্সপেন্সিভ, এখন আমি যদি ধরেন 20টা রোড কোন কিনি, রোড কোনের দাম মাত্র কত, 400 টাকা 500 টাকা। রোড কোন কিনে আমি সেখানে কি করে দিলাম, আমি কর্ষণ টেপ দিয়ে একটা সেপারেশন বা ব্যারিকেড করে দিলাম, তাইলে এটা করতে কি আমার আহামরি টাকার দরকার আছে? না স্যার। দরকার নাই। এবং কি এটা করতে কি আমার অনেক সময় লেগে যাবে নাকি অল্প সময়ে পারবো? অল্প সময়। অল্প সময়। আচ্ছা, অল্প সময়। তাইলে দেখেন এটার টাকাও কম লাগতেছে, এটার টাইমও কম লাগতেছে, এটা রিপোর্ট কি আমার ওয়ার্কারদেরকে সে প্রটেক্ট করতেছে বা ওয়ার্কার নিরাপদে কাজ করতে। তাইলে রিজনেবল প্র্যাকটিক্যাল কি নেওয়া যায় কিনা?
এই ক্ষেত্রে? স্যার নেওয়া যায়, নেওয়া সম্ভব। আচ্ছা, সো এইটাই বলছে আফটার ব্যালেন্সিং কস্ট ইন টার্মস অফ টাইম, ইফোর্ট, মানি অর ইনকনভিনিয়েন্স, দ্য থার্ড অপশন উড বি রিজনেবলি প্র্যাকটিক্যাল। বলছে ইলিমিনেশন, সাবস্টিটিউশন এবং ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল মিলে আমরা দেখলাম আমাদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলটাই হচ্ছে আমাদের জন্য রিজনেবলি প্র্যাকটিক্যাবল। এখন কেউ একজন বলছেন অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, অবশ্যই আপনার সাথে আমি একমত। কেউ একজন বলছেন পিপি, আপনি কাজ করতে গেলে যখন এই ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলটা অ্যাপ্লাই করে ফেলবেন, এর সাথে সাথে তো আপনি পিপি দিবেন। পিপি দিবেন, এরপর আপনি সাইনেজ দিবেন না যে রাস্তা জরুরি কাজ চলতেছে, এরকম তো আপনি সাইনেজ এই পাশ ও পাশ সব জায়গায় দিবেন, ডেঞ্জার জোন দিবেন, গর্ত দিবেন, বিভিন্ন সাইনেজ দিবেন। তাইলে ওই সাইনেজ গুলো তো আমার অ্যাডমিনিস্ট্রেটিভের অংশ। আর ওয়ার্কাররা কাজ করলে তো অবশ্যই আমি পিপি ইনশিওর করব। তাহলে দেখেন এখানে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, পিপি, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, তাহলে আমরা এটার মাধ্যমে কি করলাম, আমাদের রিস্কটাকে কন্ট্রোল করে ফেললাম। তাহলে আমাদের কাজের পরিবেশে এরকম পরিস্থিতি আসলে আমরা এই কন্ট্রোল মেজার গুলো নিতে পারবো কি পারবো না? অবশ্যই স্যার নিতে পারবো। অবশ্যই পারবো। সো কিছু কিছু জায়গায় আপনি ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল ইউজ করবেন, আর অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল এবং পিপি এটা কম্পালসারি। আপনি দেখবেন কোথাও ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল ইউজ করে নাই কিন্তু পিপি দিয়ে দিছে আগে, সবার আগে, আবার সাইনেজও দিয়ে দিছে। তো আপনারা চেষ্টা করবেন ওয়ান বাই ওয়ান ইলিমিনেশন করার চেষ্টা করবেন, না পারলে সেখানে আপনি সাবস্টিটিউশন করবেন, সেটা না পারলে আপনি ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল করবেন, আর ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পিপি, এই জিনিসগুলো করে ফেলবেন। তাহলে আপনার রিস্কটা কি হয়ে যাবে, কাজের পরিবেশে অনেকটাই আপনার অনুকূলে চলে আসবে। এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের মডিউল 3। আমরা মডিউল 4 এ চলে যাব যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে। ওকে, যেতে পারেন স্যার। স্যার আর একটু মানে হালকা হিন্স দিলে, মানে মডিউল 3 আমি তো একটু লেট ঢুকছি, সরি, যার কারণে একটু হালকা থিঙ্কিং দিলে ভালো হতো। আচ্ছা আমি বলি আপনি কোন জিনিসগুলো দেখবেন, না দেখলে আমাকে অবশ্যই আপনি এগুলা নেক্সট ক্লাসে আপনি আমাকে কোশ্চেন করবেন। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে রিসিডুয়াল রিস্ক কাকে বলে। আমরা বলেছি রিস্ক অ্যাসেসমেন্ট করার পরেও, আমাদের রিস্কটাকে কন্ট্রোল করার পরেও আমাদের কাজের পরিবেশে কিছু অবশিষ্ট রিস্ক থেকে যায়, যাদেরকে আমরা বলতেছি অবশিষ্ট ঝুঁকি, যেটাকে বলে রিসিডুয়াল রিস্ক। ওকে, এরপর আমরা দেখলাম, কেস স্টাডি করলাম কিভাবে একটা জায়গায় লাইভলিহুডের মান কমানো যায়। তো লাইভলিহুড মানে কি, আমরা বলছি একটা হ্যাজার্ডের সাথে সংস্পর্শে আসার সম্ভাবনাটা। তো আমরা এখানে একটা কাটার দেখলাম, এখানে ওপেন অবস্থায় আছে, রোটেটিং পার্ট, যেটা হচ্ছে আমি একটু আগে যে আপনাদের কাছ থেকে সময় নিয়ে আসলাম, সেখানে আমার এরকম একটা রোটেটিং পার্টের ভিতরে আমার একটা ওয়ার্কারের হাত ঢুকে গেছে, ঠিক আছে। সো ওইটা আমি ইনভেস্টিগেশন করব, আপনাদের ক্লাস শেষে আমি সেটাকে ইনভেস্টিগেশন করে সেটা রিপোর্ট করব, কেন হয়েছে, কি কারণে হয়েছে, এটা কিভাবে কন্ট্রোল করা যায় নেক্সট টাইম যাতে এগুলো না ঘটে, এটার জন্য আসলে দায়ী ব্যক্তি কারা বা কি কি ফল্ট ছিল। সো এখানে দেখেন, তাহলে এখানে কি ছিল, এখানে একটা সেফটি গার্ড দিয়ে দিছে। তাহলে এখানে যেরকম আগে সংস্পর্শে বা একটা ইভেন্ট ঘটার সম্ভাবনা বেশি ছিল, এখানে কি বেশি ছিল, এখানে কমে যাচ্ছে, লাইভলিহুডের মানটা কমিয়ে যাচ্ছে। এরপরে এখানে বললাম কি কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স মানে হচ্ছে কোন একটা জায়গায় বিপজ্জনক মুহূর্ত ঘটে গেছে, তাহলে সেখানে ক্ষতির পরিণতিটা কিভাবে কমানো সম্ভব। যেহেতু আমরা এখানে মানুষের উপস্থিতি দেখতেছি, তাহলে এই লোকগুলা যখন কাজ করবে বা এগুলা ফাইটিং করবে বা হচ্ছে রেস্কিউ করবে, তাহলে তাদের কি কি পিপি দরকার বা কিভাবে কাজ করলে তাদের কনসিকুয়েন্সটা কম হবে, সেই জিনিসগুলো এরা এদের ইয়া করলো। এখানে কেমিক্যাল, কেমিক্যালটা একটা হ্যাজার্ড, এখানে ফায়ার, ফায়ারটা একটা হ্যাজার্ড। সো এই কেমিক্যালটা এই মানুষটার কি করতে পারে, ক্ষতি করতে পারে, নাক দিয়ে প্রবেশ করতে পারে, মুখ দিয়ে প্রবেশ করতে পারে, স্কিনে প্রবেশ করতে পারে, ক্ষতস্থান দিয়ে প্রবেশ করতে পারে। এই জন্য সে কি করলো, রেসপিরেটরি মাস্ক পরলো, সে এখানে কি করলো, হ্যান্ড গ্লাভস পরলো। সে চাইলে এখানে সেফটি গগলসটা দিতে পারতো, কারণ স্প্রে করলে অনেক সময় বাতাসের সাথে এগুলো চোখেও চলে যেতে পারে। সো এখানে হচ্ছে কনসিকুয়েন্সের লেভেলটা কমানো। এরপর বললাম কোন একটা জায়গায় হচ্ছে আপনার বোথ ফ্যাক্টর, এখানে আপনি ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল যদি বলি, এখানে হচ্ছে আইসোলেশন করে দিছে, তার মানে আইসোলেশন করে দিচ্ছেন, এখানে মানুষটাকে বাদ দিয়ে এখানে রোবট ইউজ করতেছেন, তাহলে এখানে লাইভলিহুডের মানও কম, কনসিকুয়েন্সের মানও কম। এরপরে আপনাকে একটা কন্ট্রোল মেথড বা হেইরিসি অফ কন্ট্রোল, রিস্ক কন্ট্রোলের মেথড দেখালাম, যেটা এতক্ষণ আমরা কেস স্টাডি করছি, এটা মুখস্থ করে ফেলবেন।
এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়, বাট আমরা অ্যাজ পার আয়ার্স আমরা এইভাবে এই জিনিসটাকে ফলো করব, এইভাবে দেখবো। এই জিনিসগুলো এই সাইডের লেখাগুলো দেখবেন। এখানে আমরা এক্সাম্পল দেখলাম, ম্যানুয়াল হ্যান্ডলিংটাকে এলিমিনেট করে আমরা একটা লিফটিং মেশিন ইউজ করেছি, যেটা হচ্ছে এলিমিনেশন। এখানে আমরা সাবস্টিটিউশন দেখলাম অথবা রিডিউসিং দেখলাম। আপনি ঢাকা থেকে চিটাং যাবেন, সেখানে বাসও যেতে পারেন, ট্রেনও যেতে পারেন, আপনার গন্তব্য একই। তাহলে এখন যদি ড্রিল মেশিনের কথা বলি, আপনার ড্রিল এখন কিন্তু আপনার ব্যাটারি চালিত ড্রিলও পাওয়া যায়, হ্যাঁ। আবার আপনার সরাসরি ইলেকট্রিক্যাল লাইন দিয়ে চালিয়ে কাজ করতে পারেন। এখন আপনার ইলেকট্রিক্যাল দিয়ে চালাইলে যেরকম আরপিএম পাবেন, যেরকম পূর্ণ ইয়ে হবে, আপনি ওই ব্যাটারি চালিত দিলে আপনার ভাইব্রেশনটা কম হবে। সো কাজ কিন্তু একই, আপনি ড্রিল করা। সো এই জিনিসগুলা আপনি জাস্ট কাজ একই, সবই একই, আপনি শুধু যেটা হ্যাজার্ড কম সেটা নিবেন। তো আপনি এখানে ট্রেনে যাচ্ছেন, আপনি বাসে যাচ্ছেন না, কারণ ট্রেন এক রোড দিয়ে চলে, ট্রেনের গতিপথ একটা, এরপর ট্রেনে অ্যাক্সিডেন্ট হলে আপনার যে কনসিকুয়েন্সটা সেটা কম হয়, আর বাস অ্যাক্সিডেন্ট হলে আপনার ওটা ক্ষতিটা বেশি হয়। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল আইসোলেশন করলেন, এই জিনিসগুলো জাস্ট আলোচনা করছি। এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল হচ্ছে আপনার সেফটি সাইনেজ, ট্রেনিং, আপনার কোন জায়গায় যাওয়া যে বিধি নিষেধ, এই জিনিসগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। পারমিট ওয়ার্ক ইস্যু করবেন, এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। আর পিপি বলছি, যা যা আপনার যে সব কাজে যে জিনিসগুলো প্রয়োজন সেই অনুসারে আপনি পিপি পরিধান করবেন, জাস্ট এতটুকুই। তারপর আমি স্লাইড দিলে আপনারা এই জিনিসগুলো একটু দেখবেন, দেখলে আপনাদের আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে। এখন আমরা চলে যাই মডিউল 4 এ। আচ্ছা, আপনারা কি মডিউল 4 দেখতেছেন? না, মডিউল 4 আসেনি স্যার। না স্যার, এখনো দেখা যাচ্ছে না। ওকে ওকে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে কিনা? জি, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। মডিউল 4 বলেছে আন্ডারস্ট্যান্ডিং ইউর রেসপন্সিবিলিটি। তাহলে আপনার কি দায়িত্বগুলা সেগুলো আপনি বুঝতে হবে না? আপনি কোথাও চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে দেখবেন জব ডিসক্রিপশন লেখা থাকে, মানে ওইটা জেডি, ওইটাই আপনার রেসপন্সিবিলিটি, আপনি জয়েন করার পর ওই কাজগুলো করতে হবে। তাহলে আপনি যেহেতু সেফটিতে আছেন, আপনার কিছু রেসপন্সিবিলিটি আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপরেও এখানে আমরা অত ইয়া করবো না, আমরা এখানে কিছু ল নিয়ে কথা বলবো। যে লটা হচ্ছে আমাদের আসলে লটা কিভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে কাজের ক্ষেত্রে, আমাদের কাজের ক্ষেত্রে কি ধরনের ল রিকোয়ারমেন্ট রয়েছে, এবং লটা কিভাবে কাজ করে, এবং একটা জায়গায় হেলথ অ্যান্ড সেফটিটাকে যদি আমরা ম্যানেজ করতে চাই, তাহলে সেখানে আসলে কিভাবে আমরা এটাকে ম্যানেজমেন্ট করব। ফার্স্ট অফ অল, হোয়াট ডাজ দ্য ল রিকোয়ার ইউ টু ডু? সো বলছে, আমরা ল এর কথা বলছি। ল মানে তো আমরা জানি আইন। সো আইনকে কিভাবে আমরা অনুসরণ করব, বা আইন আমাদের কিভাবে সহযোগিতা করতে পারে, বা আইন নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। বলছে ওকে, সো ইউ নো অ্যাজ এ ম্যানেজার ইউ হ্যাভ হেলথ অ্যান্ড সেফটি রেসপন্সিবিলিটি। বলছে ওকে, আপনি যদি একজন ম্যানেজার হন তাহলে আপনার কিছু হেলথ অ্যান্ড সেফটি রেসপন্সিবিলিটি আছে, বাট হোয়াট শুড ইউ ওয়ারি অ্যাবাউট, how far should you go, what's the best way to do it, when do you stop, and what's their guide to guide you? বলছে আপনি এটা নিয়ে আসলে চিন্তিত হওয়ার কিছু নেই, আপনার দায়িত্ব আছে, এটা নিয়ে আপনার চিন্তিত হওয়া কি দরকার আছে কিনা বলেন? অবশ্যই আপনার এই কাজগুলো নিয়ে চিন্তিত থাকা উচিত, আপনার রেসপন্সিবিলিটি যেগুলো সেগুলো আপনার মাথায় ঢুকানো উচিত, এবং কি আপনার উচিত আপনি এই জিনিসটা কিভাবে আপনি কাজ করবেন, কত দূরে যাবেন, বা কিভাবে এই কাজটা সম্পূর্ণ করবেন, এবং এই কাজ করার জন্য সঠিক মাধ্যম কোনটা, সঠিক উত্তম বা সর্বোত্তম উপায় কোনটা, মাধ্যম কোনটা, এবং এই কাজটা আপনি কখন চাইলে স্টপ করবেন, এবং আপনি কিভাবে গাইড করবেন সবাইকে। এই জিনিসগুলো কি আপনার একটা রেসপন্সিবিলিটি। বলছে the minimum you need to do to comply with the law, as the law sets the boundaries in which companies must operate. However, from what you have seen and heard so far, you will realize that there are many benefits to your business from managing safety. বলছে আপনি
আপনাকে মিনিমাম লয়ের যে মিনিমাম জিনিসটা কমপ্লাই করা, সেটা আপনাকে কমপ্লাই করতে হবে। এখানে কেউ একজন হচ্ছে আর&জি সেক্টর আছেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জব করেন বলছেন, সেখানে উনি বলতে পারবে কমপ্লায়েন্স। সো কমপ্লায়েন্স মানে কি? কমপ্লাই মিনিমাম স্ট্যান্ডার্ড বা মিনিমাম রিকোয়ারমেন্ট, যেটা না হইলে না, সেটা আমি আপনাকে মানতে হবে। সো এইটা মানতে হবে। এই লটা আমাদেরকে একটা বাধ্যবাধকতার সৃষ্টি করে দেয়। আমরা চাইলে এটা করতে পারবো, আমরা চাইলে এটা করতে পারবো। তাইলে এটা যখন করে দেয়, তখন আমাদের ওখানে কি হয়, একটা অপারেটিং সিস্টেম চালু। আর এটা আপনি জানবেন, এটা আপনি অনেক সময় দেখছেন কোন একটা কোম্পানিতে যায় অথবা কারো থেকে শুনছেন যে এই কোম্পানিতে এইভাবে সেফটিটাকে মেনটেন করে, এবং এইগুলা মেনটেন করার মাধ্যমে আপনার যে বিজনেসের কিন্তু অনেক সুবিধা হচ্ছে। যেমন যদি বলি, কোথাও যদি আপনার অ্যাক্সিডেন্ট না হয়, তাহলে আপনার কিন্তু বিজনেসের কোনো প্রোডাকশনে কোনো হ্যাম্পার হচ্ছে না, প্রোডাকশন চলতেছে। আর যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়, তখন কিন্তু সেখানে কি হয়, বিভিন্ন ইস্যু তৈরি হয়, বন্ধ হয়ে যায়। আপনারা দেখবেন কিছু কিছু কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে এই জুলাই আন্দোলনের পরে। আবার কিছু কিছু কারখানা কিন্তু আবার চালু হচ্ছে। আবার ভালো ভালো কারখানাগুলো দেখবেন ওখানে কোনো অ্যাক্সিডেন্ট নাই, ওরা জিরো অ্যাক্সিডেন্ট ওটাকে সেলিব্রেট করে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, গিফটিং, কুইজিং, বিভিন্ন অ্যাওয়ার্ড দিয়ে তারা এটাকে সেলিব্রেট করছে। কিভাবে? কারণ আমি ওটা শুনতেছি, আমি ওটা দেখতেছি যে তাদের এই ল গুলা মেনটেন করার কারণে, কমপ্লায়েন্স ফ্যাক্টরি হওয়ার কারণে তারা অনেক কি হচ্ছে, লাভবান হচ্ছে। একটু আগে আমরা পড়ে আসছি রিজনেবল কি কি পড়ছি বলেন তো? প্র্যাকটিকেবল পড়ে আসছি। এখন আমরা আরেকটা টার্ম পড়বো, রিজনেবল পসিবিলিটি। তো রিজনেবল পসিবিলিটি হচ্ছে কি, আপনার যেটাকে আমরা যদি বলি, এটা সহজ ভাষায় যদি বলি, যুক্তিসঙ্গত অদূরদর্শিতা। অদূরদর্শিতা মানে হচ্ছে, আমরা যেরকম আবহাওয়াবিদরা বলে আজকে বৃষ্টি হতে পারে, পূর্বাভাস দেয় না, সিমিলারলি আমরা কিছু কিছু কাজের ক্ষেত্রে আমরা ফ্লোর ভিজিট বা হচ্ছে কাজের পরিবেশে যায় দেখি যে আসলে এই জিনিসগুলোর ফলে এই জিনিসটা ঘটতে পারে। সেই পূর্বাভাস গুলা যদি আমরা কেয়ার না করি, আমরা যদি সেটাকে কেয়ারিং না করি, মানে আমরা যদি মাথায় না নিই, আর এটা কিছুই হবে না এরকম যদি করি, তাহলে কিন্তু সেখান থেকেও আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। সো এখানে এই রিজনেবল পার্সন ওই লোকটা যে আসলে একটা জিনিস দেখে বা বুঝে বুঝতে পারে যে এই জিনিসটার কারণে এই ঘটনা ঘটতে পারে। যেমন এখানে বলছি কি, আমরা ল এর কথা বলি, অনেক ফ্যাক্টরি দেখবেন বায়ার এসে তার এই পারচেস অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে। কেন ক্যান্সেল করে দিচ্ছে? সে বলছে, কাগজে কলমে বলছে তার একটা ডে কেয়ার সেন্টার আছে, কিন্তু ফিজিক্যালি সে থার্ড পার্টি দিয়ে অডিট করে দেখলো যে আসলে এত মিথ্যা কথা বলছে, ডে কেয়ার নাই। সে বলছে প্রত্যেকটা ফ্লোরে পরিমাণ মতো ফায়ার এক্সটিংগুইশার আছে। অডিটর এসে দেখলো যে না, সেখানে তো এই জিনিসগুলা ফুলফিল নাই। তাহলে আমি আপনি যে ওখানে একজন সেফটি অফিসার ছিলাম, আমরা কিন্তু এটা বুঝেও কি করলাম, আমরা এটাকে বাস্তবায়ন করলাম না। তাইলে আমি রিজনেবল পসিবিলিটি না, আমার অদূরদর্শিতা নাই। আমি একটা জায়গায় দেখে বুঝতে হবে মেজারমেন্ট করে, এখানে কয়টা এক্সটিংগুইশার লাগবে, এখানে 6 তলা বিল্ডিং, এখানে কি স্প্রিংলার লাগবে কিনা, আমার এখানে পাম্পের ক্যাপাসিটি কত। এই জিনিসগুলা যদি আপনি বুঝতে পারেন, বুঝে যদি আপনি গাইডলাইন দিতে পারেন, তাহলে হচ্ছে আপনি একজন রিজনেবল পসিবিলিটি পারসন। কারণ আপনি পূর্বাভাস জেনে গেছেন পরবর্তীতে কি হতে পারে। সেখানে এক্সাম্পল হিসেবে বলছে, দেখেন এই লোকটা, এই ভদ্রলোক অ্যাসেসমেন্ট করতে গিয়ে দেখলো এখানে একটা দরজার সামনে একটা কি আছে, মাল্টিপ্লাগের কেবল ট্রেলিং অবস্থায় আছে। তাইলে এখন বলেন এখানে কি কিছু ঘটতে পারে নাকি পারে না? ঘটতে পারে। কি হইতে পারে? এটা ট্রিপিং হ্যাজার্ড হইতে পারে স্যার, এটা ট্রিপিং হ্যাজার্ড। আচ্ছা, এর ট্রিপিং উপর দিয়ে হ্যাজার্ড হইতে পারে। আচ্ছা, এটার সাথে সে পেঁচিয়ে পড়ে যেতে পারে। তাহলে এই জিনিসটা যে হলো, তাইলে এইটা যদি আপনি গিয়ে বুঝতে পারেন এটা কি পূর্বাভাস না, এই জিনিসটা দেখে আপনি কিন্তু পূর্বাভাস পেয়ে গেছেন যে এখানে এরকম হতে পারে। বুঝতে পারছেন কিনা? জি। তাইলে আপনি সেফটি অফিসার হইলে আপনার এইরকম রিজনেবল পসিবিলিটি থাকতে হবে আপনার ভিতরে। এখন আসেন, এটা রিজনেবল পসিবিলিটিটাকে টেস্ট করার জন্য, টু হেল্প ইউ ফার্দার দেয়ার আর 3 টেস্টেড ইউ ক্যান অ্যাপ্লাই। আপনি 3টা টেস্ট পরীক্ষা প্রয়োগ করতে পারেন। কি কি? একটা হচ্ছে কমন নলেজ, যেটা সবাই জানবে, অবশ্যই সে
যদি পাগল হয় তাহলে তো আর সে জানবে না, সে যদি নর্মাল হয় তাহলে তো সে জানবে না, নর্মাল কথা চিন্তা করে। যেমন কি এখানে একটা উদাহরণ দিচ্ছে, যদিও এটা আমাদের সেফটি রিলেটেড না, তারপরও 365 দিনে 1 বছর, এটা কি আমরা আপনি জানি নাকি? জি জানি। সবাই জানি, তাহলে এটা কমন নলেজ। ওকে ফাইন। ইন্ডাস্ট্রি নলেজ, ইন্ডাস্ট্রি নলেজটা হচ্ছে, ইন্ডাস্ট্রি নলেজ ইজ ইনফরমেশন অন হাউ এ পার্টিকুলার কোম্পানি অর বিজনেস ফাংশন। সো এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি নলেজটা হচ্ছে একটা নির্দিষ্ট কোম্পানি কি ধরনের ব্যবসা করতেছে, কিভাবে কাজ করে, কি কি প্রোডাকশন করে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি বেস। যেমন কি আমি যদি আমার কথা বলি, আমি আছি ধরেন বাইসাইকেল ফ্যাক্টরি, আমি আছি ফুড ইন্ডাস্ট্রিতে, আমি আছি পেপার মিলে, আমি আছি হচ্ছে আপনার ওয়ার্কশপ, মেশিন শপ, এই জিনিসগুলা দেখতেছি। আমি আছি ধরেন স্পাইসি প্লান্ট, মানে মশলাপাতি প্লান্ট নিয়ে কাজ করি। তো এরকম আমি প্রায় 33 রকমের, প্রিন্টিং এন্ড প্যাকেজিং আছে, আমার সিএসডি মানে কোল্ড ড্রিঙ্কস, বেভারেজ ড্রিঙ্কস, আমার সিড প্লান্ট, আমার টোস্ট প্লান্ট, আমার অনেক কিছু আছে, পানি প্লান্ট। তাই আমি এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমি জানতেছি, আপনি কিন্তু আমার এই জিনিসগুলো সম্পর্কে জানতেছেন। তাইলে ইন্ডাস্ট্রি নলেজটা ডিফেন্স টাইপে থাকতে পারে। আপনি আরএনজি তে আছেন, এখন আরএনজি তে আমিও জব করছি, আরএনজি সম্পর্কে আমিও জানি। তাহলে এইটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি নলেজ। আপনি যেই ফ্যাক্টরি বা যে ইন্ডাস্ট্রিতে আছেন সেই রিলেটেড নলেজটা আপনার লাগবে, আদারওয়াইজ তো আপনি সেখানে ওই যে আপনার রিস্ক গুলা বুঝতে পারবেন না, রিস্ক ফ্যাক্টর বুঝতে পারবেন না, আপনার রেসপন্সিবিলিটি গুলা ভালোভাবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। এরপর আসেন এক্সপার্ট নলেজ, এক্সপার্টাইজ। সো এক্সপার্টাইজ হইতে গেলে নর্মালি কেউ যদি নিজেকে এক্সপার্টাইজ দাবি করে তাহলে সে কিন্তু কখনোই না। আমরা যদি একটা উদাহরণ দিই দৈনন্দিন জীবনে, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার যদি নর্মাল এমবিবিএস হয় আমরা তার কাছে যাই না, আমরা সে এফসিপিএস কমপ্লিট করা, সে প্রফেসর, সে সার্জন, এরকম দেখে দেখবেন আমরা ওই ভালো লেভেলের ডাক্তারের কাছে যার কারণ কি, সে এক্সপার্ট, এক্সপার্টাইজ। যেমন কি ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার, সে তার কাছে আমরা ক্যান্সার নিয়ে যাচ্ছি, সে ক্যান্সার বিশেষজ্ঞ। তো এইরকম এক্সপার্টাইজ নলেজ থাকতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে, বায়োলজিস্ট হু নোজ মোর অ্যাবাউট এ পার্টিকুলার টাইপ অফ ফাঙ্গিস দেন এনিওয়ান এলস অফ দ্য প্ল্যানেট। বলছে ছত্রাক আমরা জানি, তো ছত্রাক নিয়ে আমি আপনি হয়তো জানি কিছু, কিন্তু যে একজন বায়োলজিস্ট সে কিন্তু জীববিজ্ঞানী যিনি, তিনি কিন্তু আসলে এই জিনিসগুলা পুঙ্খানুপুঙ্খি পাই টু পাই সেই সম্পর্কে বেশি জানে আমি আপনার চেয়ে। তাহলে তাকে আমরা কি বলবো? এক্সপার্ট নলেজেবল বলবো। ওকে, আমরা এগুলোর উদাহরণ দেখবো। আমরা দেখেন এখানে নলেজ, কমন নলেজের কথা বলছি। কমন নলেজে আপনারা ডান পাশে একটা পিকচার দেখতে পাচ্ছেন, একটা লেডি, লেডি কি করতেছে, হেঁটে যাচ্ছে রাস্তায়, একজন সাধারণ মানুষ যাচ্ছে, সে উপরে কাজ করতে দেখে সে এটা কল্পনা চলে আসছে যে এখানে কি হতে পারে, যে উপর থেকে ছাদে কাজ করতেছে, এটা তো বিপজ্জনক, এ যে কোনো সময় ঝড় আসলে বা প্রচন্ড বাতাস আসলে সে পড়ে যেতে পারে। তাইলে এইটা কি আমি আপনি বুঝতে পারবো না? জি জি স্যার স্যার বুঝতে জি পারবো। স্যার, বুঝতে পারবো স্যার। তাইলে এটা হচ্ছে একটা কমন নলেজ। ওকে, দেন ইন্ডাস্ট্রি নলেজ বলছে, বলছে if a safety issue is beyond public knowledge, your company is expected to have the same level of background knowledge as other companies working in the same industry। বলছে আপনি যদি কোনো একটা অর্গানাইজেশনে কাজ করেন, সেখানে যদি কর্মরত থাকেন, তাহলে সেই সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, এটা আপনার আশা করা যায়। এবং কি আপনারা দেখবেন কোনো একটা জায়গায় যখন আপনাকে হায়ার করবে, ধরেন সেফটি অফিসার, আপনাকে সিমেন্ট কারখানায় একজন সেফটি অফিসার লাগবে, এখন ওরা বলেই দেয় আপনি প্রিভিয়াস যে কোনো সিমেন্ট কারখানায় 1-2 বছর অভিজ্ঞতা লাগবে, তাইলে আপনাকে কিন্তু বুঝেই নেয় যে এই লোকটা সিলেক্ট হইলে যে এই লোকটা এই সম্পর্কে জানে। তাইলে এই নলেজ গুলো আমাদের কি করতে হবে, আমাদের ভিতরে থাকতে হবে, এই নলেজ গুলো আমাদের থাকতে হবে। সো এক্সাম্পল বলছে দেখেন এখানে বলছে, ইফ এ কোম্পানি ইউজিং কেমিক্যাল এন্ড ডিড নট রিয়েলাইজ হাউ ডেঞ্জার ইট ওয়াজ, বাট দ্য রেস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি হ্যাড রিয়েলাইজ ফর ইয়ার্স and had introduced control measure or had replaced it with in the alternative, the employer wouldn't be able to argue against reasonable prospect। বলছি উদাহরণস্বরূপ এখানে কোম্পানি দেখতেছে তারা কেমিক্যাল ইউজ করতেছে, কেমিক্যাল ব্যবহার করতেছে, কিন্তু আসলে তারা বুঝতে পারে না যে কেমিক্যালটা কত বেশি বিপজ্জনক তাদের জন্য। কিন্তু আস্তে আস্তে কিন্তু বছরের পর বছর এই জিনিসগুলো তারা বুঝতে পারছে যে কেমিক্যালটা আসলে বিপজ্জনক, তাহলে এটাকে ব্যবস্থাপনা করতে হবে, এটা চালু করতে হবে, এটার বিকল্প হিসাবে কি করা যায় সেটা আমাদেরকে করতে হবে। আর এই জিনিসগুলো হচ্ছে যারা নিয়োগকর্তা, যারা আমাদেরকে নিয়োগ করে, তারাও এই জিনিসগুলো পূর্বাভাস হিসাবে, সতর্ক হিসাবে করতে পারে, তারা ওই রকম লোককে কি করতে পারে, হায়ার করতে পারে।
তার মানে আপনি একটা ফ্যাক্টরিতে যদি নিয়োগ হয়ে যায়, আপনি ওই সম্পর্কে নাও জানতে পারেন, কিন্তু আপনার উচিত হচ্ছে কি, প্রথমে ওই কোম্পানির প্রোডাকশন প্রসিডিউর বা কি কি আছে এগুলাকে অ্যাসেস বুঝে ফেলা। যেরকম আমরা বললাম অ্যাসেসিং রিস্ক, আমার এগুলা বুঝে ফেলা, ইন্ডাস্ট্রি নলেজ। অয়েল অ্যান্ড মাইনিং এ ঢুকলেন, আপনি পাওয়ার প্ল্যান্টে ঢুকতে পারেন, আপনি ফুড ইন্ডাস্ট্রি ঢুকতে পারেন, আপনি ফার্মাসিউটিক্যালে ঢুকতে পারেন, আপনি সিমেন্টে ঢুকতে পারেন, সিরামিক্সে ঢুকতে পারেন, আপনি এফএমজি তে ঢুকতে পারেন, আপনি গার্মেন্টসে ঢুকতে পারেন। বাট আপনার উচিত হচ্ছে সেই জিনিসগুলা কি করা, গেইন করা, অ্যাসেস করা। এক্সপার্ট নলেজ, এক্সপার্ট নলেজ এখানে আমরা দেখতেছি এক ভদ্র মহিলা বাইরে থেকে কি করতেছে দেখতেছে, আর একটা লোক কি করতেছে, একটা ল্যাবরেটরিতে সে টেস্ট করতেছে। তো এখানে আমরা আসলে বিশেষজ্ঞ বলতেছি এক্সপার্ট। তাহলে এক্সপার্ট তাকে আমরা বলবো কাকে, যেমন কি এখানে বলছে একজন কেমিস্ট বা রসায়নবিদ, যিনি হচ্ছে এখানে বিভিন্ন পদার্থ নিয়ে ব্যবহার করা হয় বা এই পদার্থগুলোর গুণাবলী সম্পর্কে জানে, এগুলার বৈশিষ্ট্যগুলো তিনি জানেন। কিন্তু এখানে যে ঝুঁকি হতে পারে বা হচ্ছে ঝুঁকি হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হয়তো উনি নাও বুঝতে পারে। কিন্তু যখন এই যে একজন এক্সপার্ট আইস, উনি এটা দেখে বুঝতে পারলো এই জিনিসটা কি হতে পারে, এরকম ভাবে এই জিনিসগুলো এক্সপ্লোজ হতে পারে। তাইলে এই লোকটা যে অ্যাসেস করতে পারছে, এই হচ্ছে এক্সপার্ট নলেজেবল লোক। তো এরকম আমাদের হেলথ সেফটি এনভায়রনমেন্টে দেখবেন বা সেফটি সেক্টরে অনেকে আছে কনসালটেন্ট, যাদেরকে আমরা কনসালটেন্ট বলি, তারা কিন্তু এক্সপার্ট। যাদেরকে আমরা অডিটর বলি, লিড অডিটর, তারা কিন্তু এক ধরনের এক্সপার্ট। এখন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কথা বলতে চাই না, কারণ এখন আমি আপনার মতো অনেকে 2-4 বছর ইয়া করে তারা কনসালটেন্ট দাবি করে নিজেকে, 2-4 বছর অডিট করে 2-4টা-10টা ফ্যাক্টরি করে সে নিজেকে বড় অডিটর মনে করে। ওই রকম আপনার এক্সপার্ট হতে হলে আপনাকে নলেজ লাগবে, আপনার স্কিল লাগবে, আপনার এক্সপিরিয়েন্স লাগবে। এই তিনটে জিনিস যখন আপনি ফুললি গেইন করবেন, তখন আপনি অবশ্যই আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। তো তখনই কিন্তু আপনি নিজেকে এক্সপার্ট দাবি করতে পারবেন। আর না হলে আমি আমাকে এখন পর্যন্ত আমার 7-8 বছর এক্সপিরিয়েন্স, আমি এখন পর্যন্ত নিজেকে বলি প্র্যাকটিনিয়ার, আমি এখনো প্র্যাকটিস করতেছি, আমি এটাই দাবি করি। কারণ আমি নিজেকে তখনই এক্সপার্টেবল মনে করবো আমার যখন ফুলফিল, আসলে নলেজ গেইন করার কিন্তু কোনো সীমা নাই। আপনারা জানেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে জানতে হবে। তো আমি আপনাদেরকে ট্রেনিং করাচ্ছি, দ্যাট মিনস আমি যে সব জানতাম সেটা কিন্তু আমি বলতে পারবো না। এমনকি পৃথিবীর কোনো ট্রেনার, কোনো শিক্ষক কখনো বলতে পারবে না যে সব জানতাম। কারণ এই ট্রেনিং পারপাস, আমি আপনাদের থেকে লার্ন করতেছি, আমি আপনাদেরকে শিখাচ্ছি, আবার আমি আরেকজন থেকে শিখতেছি, আবার আমি নতুন পরিবেশে গেলে শিখতেছি। তো শিখতে হবে। ওকে, এখানে একটা জিনিস বলছে, ইন সামারি an employer must be able to demonstrate a reasonable possibility of significant risks covered by test 1 and 2, but they would rarely face an expectation under the test 3 unless they were an expert. বলছে একজন নিয়োগকর্তা, আমি আপনাকে অবশ্যই পরীক্ষা করতে পারি আমাদের কমন নলেজ আছে কিনা, আমাদের ইন্ডাস্ট্রি নলেজ আছে কিনা, বা এই রিলেটেড যে ঝুঁকিগুলো আছে সেগুলো আসলে আমরা এগুলা কি অ্যাসেসমেন্ট করতে পারি কিনা, বা এগুলা আমরা ধরতে পারি কিনা, সেটা আমাদের বলতে পারি। বাট এই 3 নাম্বার যে এক্সপার্ট নলেজের কথা বলছি, এটা খুবই কমই লোক পাওয়া যাবে যারা হচ্ছে এই জিনিসগুলোতে বিশেষজ্ঞ, বা এই জিনিসগুলো খুব কম পাওয়া যাবে, রেয়ারলি আর কি, খুব কম। বাট আপনি পাবেন আপনার যখন একটা সময় আপনি সব আস্তে আস্তে জানতে পারবেন। তাইলে আমি আপনার ভিতরে কোন 2টা নলেজ থাকতে পারে, কমন নলেজ এবং ইন্ডাস্ট্রি নলেজ। এই 2টা নলেজের পরে আমরা যখন এরকম কোন এক্সপার্টাইজ কোনো ইভেন্টে পড়ে যাব, বা কোনো ইনভেস্টিগেশন করব, বা অন্য কিছু করব, সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে কি হতে থাকবো, এক্সপার্টাইজ হতে থাকবো। এখন দেখেন একজন টেইলার, টেইলার কিন্তু কাজ করতে করতে সে নিজেকে কি করে ফেলে, এক্সপার্ট করে ফেলে। একজন টাইপার, মানে টাইপ করতে করতে সে মিনিটে 60-70টা ওয়ার্ড লাগে, সে তাকে ওই টাইপে এক্সপার্ট করে। এখন আপনি সেফটিতে আপনি কাজ করতে করতে যখন আপনি এক্সপিরিয়েন্স, স্কিল, নলেজ হয়ে যাবেন, তখন আপনিও নিজেকে কি করতে পারবেন, এরকম এক্সপার্টাইজ বলতে পারবেন। এই 3টা পয়েন্ট কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে বুঝতে পারছি। ওকে, এখন আসেন, এখন হচ্ছে হাউ ডাজ দ্য ল ওয়ার্ক। তাইলে আইনগুলা কিভাবে কাজ করে বলছে, ইউ ডোন্ট নিড টু
the details of the every regulation, but you do need to understand a little more about how the law work in the relation on health and safety. বলছে আপনাকে অত বেশি ল জানতে হবে না, কিন্তু আপনার স্বাস্থ্য এবং নিরাপত্তার ক্ষেত্রে যে ধরনের আইনিগুলো জানা দরকার সেগুলো আপনাদেরকে জানতে হবে। We said that if the accident had happened because of a failure to manage health and safety risks in the organization, the regulatory may take action. এখানে যেটা বলছে, আমরা বলতে চাচ্ছি যে আসলে কোনো প্রতিষ্ঠান যদি হেলথ এবং সেফটি রিলেটেড যেই ল গুলো আছে সেগুলো যদি মানতে ফেল করে, তখন কিন্তু যারা রেগুলেটরি বডি মানে যারা আইন প্রণয়নকারী বা আইন সংস্থা, তারা কিন্তু তখন অ্যাকশন নেয়। সেখানে অ্যাকশনের ভিতরে যায় তাদেরকে জরিমানা করতে পারে, তাদের ভিতরে মামলা করতে পারে, এবং কি তাদের কারাদণ্ড হতে পারে। এবং সেই ক্ষেত্রে আপনার যদি কোনো কর্মী আহত হয় তাহলে তাকে আপনি ক্ষতিপূরণ দিতে হতে পারে। আচ্ছা, এখানে আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা একবারে কথা বলবো। এই জিনিসটা আমাদের সামনে আছে। আমরা দুইটা ল নিয়ে কাজ করবো, একটা হচ্ছে ক্রিমিনাল ল, একটা হচ্ছে সিভিল ল। এখানে জায়গা জমি মামলা হয়েছে বা মামলার সাথে জড়িত কেউ আছেন কিনা? আছে স্যার, আছে। আচ্ছা, এখন বলেন আপনি কোন কোন আদালতে মামলা খাইছেন, সিভিল নাকি ক্রিমিনাল? সিভিল ল। সিভিল আদালত স্যার। আচ্ছা, সো উপরেরটার নাম হচ্ছে ফৌজদারি আইন, নিচেরটার নাম হচ্ছে দেওয়ানি আইন। ক্রিমিনাল ল হচ্ছে, এক কথায় মনে রাখবেন, রাষ্ট্রবিরোধী। রাষ্ট্রবিরোধী যত কাজ করবেন, সেটা খুন হইতে পারে, চুরি হইতে পারে, হত্যা হইতে পারে, অথবা রাষ্ট্রের ধ্বংস সম্পদ পোড়া দিতে পারে, সেগুলো হচ্ছে ক্রিমিনাল ল। রাষ্ট্রপক্ষ আপনার বিরুদ্ধে মামলা করে দিবে সরাসরি। আর সিভিল ল হচ্ছে কি? সিভিল ল হচ্ছে ধরেন জায়গা জমির মামলা, যেটা আমরা বলি একজনের ছেলেরে মারছে, ফুটবল খেলতে যায় মারামারি করছেন, একজনের বউ ডিভোর্স দিয়ে দিচ্ছেন, তার টাকা পয়সা দিচ্ছেন না, এই জিনিসগুলো নিয়ে যেই ইয়া হয় সেগুলো হচ্ছে দেওয়ানি মামলা বা হচ্ছে সিভিল ল। এখন এখানে আমরা কিভাবে কাজ করব? ধরেন আমার একটা ওয়ার্কার কি হচ্ছে, কাজ করতে গিয়ে পা কেটে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তার ক্ষতিপূরণ চাইবে। সে কি করবে? এই সিভিল কেসে, সিভিল লতে সে এগুলা চাইবে। ঠিক আছে? আর সিভিল লতে যদি না হয়, তখন আস্তে আস্তে যদি আপনার কোনো একটা কোম্পানি যদি আপনার রাষ্ট্রবিরোধী কোনো কিছু করে, যেমন কি বলা আছে লেবার লতে, আপনার কি করতে হবে? বলা আছে আপনার ওয়ার্কারদেরকে 8 ঘন্টার বেশি কাজ করাতে পারবেন। এখন আপনি যদি 8 ঘন্টার বেশি কাজ করান, এটা যদি প্রমাণিত হয়, তাহলে আপনার রাষ্ট্রপক্ষ বা হচ্ছে কলকারখানা অধিদপ্তর যেটা আছে বা বাংলাদেশ লেবার কোর্ট যারা আছে, তারা কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করে দেবে। সো এইটা হতে পারে কোনো ব্যক্তির বিরুদ্ধে, হতে পারে কোনো কোম্পানির বিরুদ্ধে, সেটা সমস্যা। আর আমরা এখানে একটা জিনিস জানি, আমরা যে ল গুলো নিয়ে কথা বলবো সম্পূর্ণ ইউকে, আমাদের বাংলাদেশ রিলেটেড না এগুলো, যেহেতু আমরা ইউকে। যদিও এটা অনেক পুরানো ল, 1974 সালে তারা একটা লিগ্যাল ডিউটি করলো, হেলথ অ্যান্ড সেফটি এট ওয়ার্ক ইটিসি অ্যাক্ট, একটা অ্যাক্ট তৈরি করলো, ওটা অনুসারে তারা তাদের কর্মস্থলে হেলথ অ্যান্ড সেফটিটাকে ম্যানেজ করে। তো এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা এই জিনিসগুলা একটু করলেই আমরা দেখতে পাবো। এখানে যে লেখাগুলো আছে সেইগুলো হচ্ছে আমি একেবারে হচ্ছে এখানে আলোচনা করবো আপনাদের সাথে। মানে আমি ওখানে যদি 1 বাই 1 আলোচনা করি, এগুলা কভার হয়ে যাবে, বাট আমি এখানে চাচ্ছি ওগুলো সবগুলো নিয়ে আলোচনা করব। সো দুইটা ল এর মাঝে আমরা বললাম, ক্রিমিনাল ল হচ্ছে রাষ্ট্রবিরোধী কোনো কিছু করলে সেটা ক্রিমিনাল ল, আর সিভিল ল হচ্ছে কোনো ইনজুরি বা হচ্ছে ওই যে বললাম জায়গা জমি, এগুলো হচ্ছে আমাদের ক্রিমিনাল বা সিভিল ল। সো বলছে হু ডাজ দ্য কোর্ট কেস ফোকাস অন? আদালত আসলে কিসের উপরে ফোকাস করে, কাদের উপরে ফোকাস করে, কিসের ভিত্তিতে ফোকাস করে? তো এই ক্ষেত্রে হচ্ছে দ্য অ্যাকুয়াস্ট দ্য ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন হু অ্যাকুয়াস্ট অফ ব্রেকিং ল। বলছে অভিযুক্ত কোনো ব্যক্তি হতে পারে বা প্রতিষ্ঠান হতে পারে যারা আইন ভঙ্গ করছে, রাষ্ট্রীয় যে আইন ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে এই কোর্ট ফোকাস করে। আর সিভিল ল হচ্ছে যে ইনজুরি পার্টি, কোনো একটা আহত ব্যক্তি যে হচ্ছে ওই ওই কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, ধরেন হচ্ছে আপনার যে কোম্পানিটা আছেন, ওই কোম্পানির কোনো ভুলের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে তাহলে আপনি সেখানে কি আদালত ফোকাস করে ওই আহত ব্যক্তিদের। হোয়াট ইজ দ্য মেইন সোর্সেস অফ দিস টাইপ অফ ল? এই ধরনের ল এর মূল উৎসটা কি, আসলে কোন জায়গা থেকে হয়? সো স্টেডিও ল মানে হচ্ছে আমাদের যে সংবিধি আইন,
প্রত্যেকটা দেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের আইনটা হচ্ছে ক্রিমিনাল ল, আর সিভিল ল হচ্ছে কমন ল প্রসিডিউর, সাধারণ আইনের অগ্রাধিকার। মানে এই ক্রিমিনাল লটা হচ্ছে আপনার সবার, দেখবেন সংবিধানে কিন্তু একটা কোনো কিছু পাস করতে গেলে বলে হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে। সো ওইভাবে এই ল গুলা হয়। এই ল কিন্তু চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন না একদিনে। আর এটা হচ্ছে কমন ল, মানে দেখা গেছে বিচারক বললো, সবকিছু দেখে বিচারকের যেদিকে অগ্রাধিকার হয়, যেদিকে সাক্ষ্য প্রমাণ হয়, তখন সেই দিকে আসলে করে। হু মেক দিস কাইন্ড অফ ল? এই ল গুলো আসলে কারা বানায়? তো এই যে বললাম পার্লামেন্ট, সংসদ বানায়। এগুলো চাইলেই আপনি চেঞ্জ করতে পারবেন না, এগুলো চেঞ্জ করতে গেলে বছরের পর বছর লেগে যেতে পারে। আর এই ল গুলো হচ্ছে জজ বানায়, যাদেরকে আমরা বিচারক মানি। সে চাইলে মাইট চেঞ্জ টু নাইট, সে চাইলে রাতারাতি এইগুলা পরিবর্তন করে দিতে পারে। হু ইজ ইনিশিয়েট এ লিগ্যাল প্রসিডিংস? আসলে এই মামলাগুলার সম্ভাব্য ফলাফল কি হতে পারে, সরি, এই মামলাগুলোর প্রক্রিয়া কিভাবে শুরু হয়? হেলথ অ্যান্ড সেফটি এক্সিকিউটিভ আর লোকাল অথরিটি। তো এগুলা যে কোনো রাষ্ট্রপক্ষের স্বাস্থ্য নিরাপত্তা নির্বাহী বা স্থানীয় যে কোনো কর্তৃপক্ষ থাকে তাদেরকে দিয়ে দেয়। এনিওয়ান এফেক্টেড, যে কেউ প্রভাবিত, মানে যে কেউ এফেক্টেড হয়েছে এরকম, তারা এই একটা হচ্ছে আইনি প্রক্রিয়াটা শুরু করে দেয়। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি আউটকাম অফ দ্য কেস? আপনি মামলা করার পরে এটার আউটকাম কি হবে? এটার আউটকাম হতে হবে পসিবল ইনফ্রিজমেন্ট, ফাইন অ্যান্ড আদার রিমেডিয়াল ওয়ার্ক। মানে হচ্ছে সম্ভবত এদের কারাদণ্ড হয়ে যেতে পারে, অথবা তাদের ফাইন হতে পারে, অথবা তাদেরকে ভালো হওয়ার একটা সুযোগ দিতে পারে। এটা হচ্ছে রাষ্ট্রপক্ষ। আর সিভিল লতে এটা কোনো কিছু নাই, কম্পেনসেশন পে আউট, তার ক্ষতিপূরণ যেটা পাবে ক্ষতিপূরণটা আপনি দিয়ে দিতে হবে, ওইটার মধ্যে কোনো নেগোসিয়েশন নাই। হু ইজ রেসপন্সিবল ফর প্রোভাইডিং দ্য কেস বার্ডেন ফোর? আসলে এই মামলাটা প্রমাণের দায়িত্ব কাদের উপর পড়ে? দ্য স্টেট সাবজেক্ট অফ টু হেলথ অ্যান্ড সেফটি ল। এটা নির্ভর করে রাষ্ট্র তাদের যে হেলথ অ্যান্ড সেফটি ল আছে সেটা কি আসলে তারা ভায়োলেট করছে কিনা তার উপরে ডিপেন্ড করে এটাকে প্রুভ করতে হয়। আর এটা হচ্ছে তার ক্লেইমে, মানে হচ্ছে আমার পা কেটে গেছে, আমি এটা দাবি করতেছি, এরকম যদি হয় দাবিদারের উপরে নির্ভর করে এটা প্রুভ করা। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ প্রুফ রিকোয়ার্ড? এই স্ট্যান্ডার্ড কি দরকার হয় এই মামলাটা প্রুভ করার জন্য? বিয়ন্ড রিজনেবল ডাউট, রাষ্ট্রপক্ষ মনে করলো যে আপনার কোম্পানি কি করলো, এই ধরনের ল গুলা ভায়োলেট করলো, তাহলে সেটা হচ্ছে আপনার রাষ্ট্রপক্ষ সেটার উপর ডিপেন্ড করে করবে। এখন আপনি যে এটার জন্য দোষী তা না, আপনি যদি লিগ্যাল সবকিছু দেখাতে পারেন, যে আপনি এটা বললেন যে আমার এই টিভির পানিগুলো আমি কি করি, পরিশোধন করে পরে আমি নদীতে ফেলে দিই, ভালো কথা, আপনার এটা ডকুমেন্ট দেখায় আপনি দেখবেন। আর যদি আপনি ডকুমেন্ট না দেখে দেবেন তাহলে তো আপনি আসলেই দোষী, আপনার বিরুদ্ধে তো এনভায়রনমেন্ট থেকে, পরিবেশ অধিদপ্তর থেকে আপনার বিরুদ্ধে মামলা করবে। অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি, মানে হচ্ছে এটা ডিপেন্ড করে হচ্ছে ব্যালেন্সের উপর, যে লোকটা আসলে দাবি করছে তার এইটার জন্য তার কোম্পানি দায়ী, বা হচ্ছে তার কোম্পানির পলিসি, বা তার কোম্পানি তাকে অনিরাপদ জায়গায় কাজ করতে দিচ্ছে, পিপি দেয় না, এরকম যদি হয় সেটার উপর ডিপেন্ড করে এটাকে প্রুভ করে। নর্মালি হাউ সুন মাস্ট লিগ্যাল অ্যাকশন স্টার্ট? আপনি মামলা করার কতদিন পরে স্টার্ট হবে? এটা আমরা বাংলাদেশের কথা বাদে দিলাম, হ্যাঁ। সো এটা হচ্ছে 6 মান্থ ফর সামারি অপশন, বাট ক্যান বি 6 মাস বা তার বেশি সময় লাগতে পারে, এটা হচ্ছে কোর্ট থেকে আপনার করা হয়। এরপর হচ্ছে সিভিল ল, যদি কেউ দেওয়ানি মামলা করে তাহলে হচ্ছে সেখানে হচ্ছে 3 ইয়ার্স ফ্রম ডিসকভারি অফ হার্ম। একটা ক্ষতিগ্রস্ত লোক হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার এটা 3 বছরের ভিতরে এটা দিতে হবে। বাট যদি কোর্ট চায়, জজ চায়, বিচারক চায়, তাহলে এটাকে আরো বর্ধিত করতে পারে। হোয়াট আর দ্য মেইন পার্টস অফ দ্য ল দ্যাট অ্যাপ্লাই? তাহলে আমরা যেহেতু ইউকের কোর্স করতেছি, তাহলে ইউকের যে লটা রয়েছে হেলথ অ্যান্ড সেফটি অ্যান্ড অ্যাট ওয়ার্ক ইটিসি অ্যাক্ট, সেটা হচ্ছে 1974 সালে তৈরি হয়, যেটা হচ্ছে তাদের রেগুলেটরি বডি, তাদের ওই জিনিসটা তারা ওইটার উপর ডিপেন্ড করে তারা এই যে বিচার কার্যাদি সেটা পরিচালনা করবে। আর সিভিল ল এর ক্ষেত্রে হচ্ছে অনেক সময় ডিউটি কেয়ার, কেউ একজন কাজ করতেছে তার রেসপন্সিবিলিটি সঠিকভাবে মানে নাই, তাকে আপনি কাজ করতেছেন, সে কাজের প্রতি অবহেলা হচ্ছে, সে কাজের প্রতি নেগলিজিয়েন্স হচ্ছে তার। এরপর হচ্ছে ব্রিচ অফ স্ট্যাটিউটরি ডিউটি, তার যে ডিউটিটা দিচ্ছেন সেই ডিউটি সে প্রপার ভাবে মেনটেন করতেছে না, এগুলোর কারণে আপনি সিভিল ল হতে পারে।
যেমন আপনার কোম্পানিতে কেউ একজন হচ্ছে তার রেসপন্সিবিলিটি মানলো না, তার হচ্ছে কাজের জায়গায় দিয়েছেন, কাজ জায়গায় উপস্থিত নাই, তাইলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনি তাকে এনে কি করতে পারেন, মীমাংসা করতে পারেন, ডেকে আনে যেই ইয়া করবেন সেটা হচ্ছে আমার সিভিল ল। So conclude here the summary both criminal and civil law আমরা অলরেডি এটা বলেছি, এটা আপনাদেরকে এই লটা, যদিও আমরা ইউকের এই লটা আমাদের কোনো কাজে লাগবে না, আপনারা যারা বাংলাদেশে আছেন বাংলাদেশ লেবার ল এবং বাংলাদেশ লেবার রুলস সেই জিনিসগুলো আপনাদের লাগবে। অধ্যায় নাম্বার বিশেষ করে 5, 6, 7 এই অধ্যায়গুলো আপনাদের পড়তে হবে। এগুলো হচ্ছে আমাদের হেলথ এন্ড সেফটি রিলেটেড। এখানে আমাদের অনেক ধরনের কিছু ইনফরমেশন আছে, আমাদের ওয়ার্কারদের কিছু ইয়া নিয়ে সেফটি নিয়ে কথা আছে, ফায়ার নিয়ে কথা আছে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে আমরা সেফটিতে আসলে। এখন আসেন একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করবো, এটা আপনাদেরকে পরীক্ষায় আসে। এটা হচ্ছে, এটাকে বলে পিডিসিএ সাইকেল। কি বলে? পিডিসিএ সাইকেল। প্ল্যান, পি ফর প্ল্যান, ডি ফর ডু, সি ফর চেক, এ ফর অ্যাক্ট। অথবা এটাকে কেউ কেউ বলে ডেমিং সাইকেল অথবা শেয়ার্ড সাইকেল। এই দুইজন লোক মিলে হচ্ছে এই সাইকেলটা তৈরি করে। আর একজন লোক শেয়ার্ড সাহেব যিনি, উনি হচ্ছে জাপানে প্রথম এটা ইমপ্লিমেন্টেশন করে, যার কারণে এই দুজনের নাম ইয়া। আর এমনিতে নর্মালি বিবিএম, বিএ, বিজনেসম্যান বা যেই কেউ হোক, আমি আপনি যেই কেউ হোক, আমরা আমাদের লাইফে এই সাইকেলটাই অ্যাপ্লাই করি। এবং কি একজন লিডার, যে লিডারশিপ আছে, সেই লিডার হইতে গেলেও তার ভিতরে এই সাইকেলটা চলে। এবং কি আপনি যে এই এনসিটিএল গ্লোবালে অ্যাডমিশন নিয়েছেন, আপনিও কিন্তু এই সাইকেলের মাধ্যমে অ্যাডমিশন নিয়েছেন। আপনি একটা বাড়ি তৈরি করবেন, এই সাইকেলের মাধ্যমে হচ্ছে। আপনি একটা বাইক কিনবেন, এই সাইকেলের মাধ্যমে হচ্ছে। আপনি বিদেশ যাবেন, এই সাইকেলের মাধ্যমে হচ্ছে। সবকিছু কিন্তু একটা সাইকেলের মধ্যে। তো প্ল্যান, যে কোনো একটা জিনিসের একটা প্ল্যান থাকবে, পলিসি থাকবে, অর্গানাইজিং থাকবে। টু, আপনি যে পলিসি প্ল্যানিং করলেন সেটাকে বাস্তবে রূপ ধারণ করলেন, সেটা ডুই। এবং বাস্তবে যখন অ্যাপ্লাই করবেন তখন তার কাছে একটু ফলাফল আসবে, যেটা হচ্ছে চেক। এবং ফলাফল আসার পরে এখানে এক, আপনি ওই জিনিসগুলোকে আরো যদি ভালোভাবে করা লাগে সেটাকে আপনি রিভিউ করবেন, সেটা হচ্ছে অ্যাক্ট। অ্যাক্ট মানে অনেক সময় আইন বুঝায়, বাট আমরা এখানে অ্যাক্ট মানে কাজ বুঝাবো। সো দেখেন, আমরা সেফটি পারপাস যদি বলি, এখানে হচ্ছে আমরা একটা জায়গায় কোনো কিছু করতে গেলে আমরা একটা পলিসি তৈরি করব, আমরা প্ল্যানিং তৈরি করব, আমরা অর্গানাইজিং করব। সো সেখানে আমরা প্ল্যানিং করলাম, রিস্ক অ্যাসেসমেন্ট করব। তো তাহলে আমরা এখানে রিস্ক অ্যাসেসমেন্টের বাস্তবে রূপ করলে রিস্কের একটা প্রোফাইল চলে আসবে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, আর্গোনমিক, অর্গানাইজেশনাল। আর আমার প্ল্যানটাতে এখানে আমি বাস্তব রূপ দিলাম। দেওয়ার পরে সেখানে আমি কিছু ডাটা পাবো না, আমার কাছে কিছু ডাটা চলে আসবে, কালেক্টেড ডাটা। এবং আমি মেজারিং পারফরমেন্স করতে পারবো যে আমার পলিসিতে বলা আছে আমাদের প্রত্যেকটা ওয়ার্ক প্লেস কি আছে, প্রপার লাইটিং আছে, কিন্তু আমি আসলে সেখানে এইটা চেক করতে এসে দেখি যে এখানে এসে দেখলাম যে না, আমার ওখানে প্রপার লাইটিং নেই, তাইলে আমি পারফরমেন্সটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে অ্যাক্ট, তাইলে আমি এটাকে কি করব, যেটা পাবো সেটাকে আমি রিভিউ করব, রিভিউ পারফরমেন্স। আমার এখানে এই পারফরমেন্সটাকে আমি এখানে একটা রিভিউ করব। এবং এই সব করার পরে আমি কিন্তু এখানে একটা জিনিস শিখতে পেরেছি, অনেক কিছু শিখতে পারছি। তো এই সাইকেলের নাম অনেক সময় পিডিসিএ সাইকেল বলার কারণ হচ্ছে আমরা দেখুন সাইকেলের প্যাডেল ঘুরাইলে সাইকেল সামনে যাচ্ছে। সিমিলারলি এই সাইকেলটাতে আমি যতবার কাজ করব এটা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট হবে। মানে আপনি একবার ইয়া করলে আইসা আবার আপনি প্ল্যানিং করুন, তাহলে আপনার আবার ইমপ্রুভমেন্ট হবে। তার মানে আপনার ইমপ্রুভমেন্ট বাড়তেছে, ইমপ্রুভমেন্ট কখনো কি হচ্ছে না, কমতেছে না। এটার জন্য এখানে হচ্ছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। আপনাদের পরীক্ষায় এরকম সাইকেল থাকতে পারে, এগুলা খালি 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 থাকতে পারে। আপনাকে এই সাইকেলটা পুরো মুখস্থ করতে হবে। এখন আসেন পলিসি কি বলে। পলিসি হচ্ছে সে হোয়াট ইউ আর গোয়িং টু ডু। পলিসি বলছে আপনি কি করতে চাচ্ছেন, বুঝতে পারছেন? পলিসি হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন বা কি করতে যাচ্ছেন। তাহলে এখানে বলছে কি, এই স্টেটমেন্ট অফ কমিটমেন্ট অফ দ্য অর্গানাইজেশন সিনিয়র ম্যানেজমেন্ট টু কমপ্লাই উইথ হেলথ এন্ড সেফটি ল এন্ড মিট ইথিক্যাল অর প্রফেশনাল রেসপন্সিবিলিটি ফর দ্য health and safety. If you comply, 5 or more people
it is legal requirement to have written health and safety policy. বলছে আপনার এই ক্ষেত্রে হচ্ছে আপনার কারখানায় যদি 5 জন লোক কাজ করে বা তার বেশি, তাহলে আপনার সেখানে হেলথ এন্ড সেফটি পলিসিটাকে অবশ্যই রিটেন থাকতে হবে। এবং কি আপনার হচ্ছে আপনি কমিটমেন্ট করতেছেন যে আমি যত রকম ল আছে এই ল গুলা মেনে চলবো, আমার হেলথ এন্ড সেফটির যে পলিসি আছে সেগুলো মেনে কাজ করব, এটার প্রতি আপনি একটা প্রতিশ্রুতি পলিসি। যদি এখানে একটা খেলার উদাহরণ দিচ্ছে, আপনি কি করতে চাচ্ছেন, আপনি একটা খেলা খেলতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনার পলিসি। প্ল্যান হাউ ইউ আর গোয়িং টু ডু ইট, আপনি যে কি করতে চাচ্ছেন সেটা কিভাবে আপনি করবেন, সেটা হচ্ছে আপনার প্ল্যান। আপনি কিভাবে করবেন সেটা পরিকল্পনা করেন। যেমন কি এখানে তারা কি করতেছে, ফুটবল খেলবে সেটার পরিকল্পনা। তাহলে এখানে বলছে এই প্ল্যান ফর হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, আমাদের প্ল্যান হচ্ছে আমরা সেখানে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন করবো বা রিস্ক অ্যাসেসমেন্ট করবো, সেখানে রিস্কটাকে কন্ট্রোল করব, সেগুলোকে আমরা ইমার্জেন্সি প্রসিডিউরে কিভাবে রেসপন্স করবে সেই পলিসি প্রিপেয়ার করব। আমরা এছাড়াও লিগ্যাল এবং আদার স্ট্যান্ডার্ড যেগুলো আমার অর্গানাইজেশন মানে না বা মানলে সেগুলোর অ্যাপ্লিকেশন আছে কিনা সেগুলো আমরা দেখবো, সেটা হচ্ছে আমার প্ল্যানিং। অর্গানাইজিং, ওই যে খেলার কথা বললাম, ওরা কে কোন পজিশনে খেলবে সেটা অর্গানাইজ করছে। আর আমাদের এখানে চাইলে আমরা কাদেরকে দিয়ে আসলে রিস্ক অ্যাসেসমেন্ট করাবো, অ্যাসেসর কারা হবে তাদেরকে আমাদের এখানে সিলেক্ট করতে হবে, এবং কি তারা কি আসলে এটার জন্য ক্যাপাবল কিনা, তারা আসলে এটার জন্য ফুলফিল কিনা, সেই জিনিসগুলো আমাদেরকে এই অর্গানাইজিং যখন করবো সেগুলো আমাদেরকে দেখতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি আমাদের কনসালটেন্ট দরকার হয়, যদি কোনো কনসালটেন্ট বা হচ্ছে কোনো নলেজ বা এক্সপার্টাইজ কোনো কিছু দরকার হয়, ক্লায়েন্ট, সাপ্লায়ার এবং আদার্স স্টেক হোল্ডার, তারা যদি আমাদেরকে কোনো হেল্প করতে পারে তাদেরও আমরা সহযোগিতা দেব। And remember, communication for the best information and work procedure to how the system work is vital. বলছে কমিউনিকেশনটা, যোগাযোগ, পৃথিবীতে কমিউনিকেশন ছাড়া কিচ্ছু হয়, তো কমিউনিকেশন এখানে একটা মুখ্য ভূমিকা পালন করবে যে আপনি কাজ করতে গেলে, অর্গানাইজ করতে গেলে, সেটা আপনার সাপ্লায়ার হতে পারে, ক্লায়েন্ট হতে পারে, এটসেট্রা। তাইলে এখানে ফুটবলে তারা কি করলো, কে কোন পজিশনে, গোলকিপার কে, স্ট্রাইকার কে, রাইট ব্যাক কে, লেফট ব্যাক কে, উইঙ্গার কে, তারা কিন্তু এটা অর্গানাইজ করলো। আর এখানে কি করলো, তাহলে খেলাটা চালিয়ে দিল, ডু, যেটা আমরা বললাম ডু, কাজ করতেছে, ডুইং, খেলা শুরু হয়ে গেছে। আর এখানে আমরা হেলথ সেফটির ক্ষেত্রে ডুইং ইট শুরু হচ্ছে। আমরা তাহলে এখানে কি করলাম, আমরা যে প্ল্যান করলাম সেই প্ল্যানটা এখানে কি করলাম, বাস্তবে রূপ ধারণ করলাম। আমরা এখানে যাদেরকে নিলাম তাদেরকে দিয়ে আমরা কাজগুলো শুরু করলাম, রিস্ক অ্যাসেসমেন্ট করলাম, আমরা সেফটি সিস্টেম ওয়ার্ক গুলা করলাম, আমরা অডিট করলাম, যে যা দেখলাম অডিট করে ঠিক আছে। এবার যেটা হচ্ছে চেক মেজারিং পারফরমেন্স। ফুটবল খেলার দেখেন হোম ম্যাচ এবং অ্যাওয়ে ম্যাচ, আপনারা যদি লা লিগা বা চ্যাম্পিয়ন লিগ দেখে থাকেন, নিজের মাঠে খেললে একরকম, অন্যের মাঠে খেললে একরকম। এখন দেখলো সে নিজের মাঠে 1 গোল আর অ্যাওয়ে ম্যাচে অন্যের মাঠে 3 গোল, তাহলে তার ফলাফল যেটা সেটা কিন্তু পারফরমেন্স। তো আমার ফলাফল হচ্ছে কি, আমি যখন এই জিনিসগুলা চেক করলাম আমার প্ল্যান পলিসিতে, আইসা এখানে আমি চালানোর পর আমি দেখলাম যে আমার এখানে কি আছে, কিছু ঘাটতি আছে, কিছু ভালো আছে, কিছু ইমপ্রুভমেন্ট দরকার। যেমন কি এখানে বলছে, এখানে আমরা কি করতে পারি, ফর এক্সাম্পল আমাদের ইনজুরি কেমন হয়েছে এই ডাটা গুলা বাইর করতে পারি, অসুস্থ কতজন হয়েছে এই ডাটা গুলা বাইর করতে পারি। এরপর হচ্ছে আমরা কিছু ইন্ডিকেশন, আমরা ইন্সপেকশন, ট্রেনিং এগুলা হয়েছে কিনা এই জিনিসগুলা আমরা দেখতে পারি। এগুলো দেখার ফলে কিন্তু এখানে আমাদের মেজারমেন্ট পারফরমেন্স চলে আসছে। এরপর হচ্ছে রিভিউ এন্ড কন্টিনিউ ইমপ্রুভমেন্ট। এখন এরা এখানে দেখলো তারা হোম ম্যাচে খারাপ খেলছে, ম্যাচে ভালো খেলছে, তাহলে তারা এটাকে আবার কিভাবে ইমপ্রুভমেন্ট করবে, তারা পরবর্তী ম্যাচে কিভাবে ভালো খেলবে সেই প্ল্যানিংটা তারা আবার রিভিউ করতেছে, তাদের খেলার ভুলগুলো ধরে সেখানে কি করতেছে, কন্টিনিউ ইমপ্রুভমেন্ট করতেছে। সিমিলারলি আমরা আমাদের যে কাজের সিস্টেমটা সেটাকে আমরা কি করলাম, পুনরায় ওভারঅল আমরা এটাকে চেক করলাম, ইভালুয়েশন করলাম, কাজের ডিজাইন গুলা দেখলাম, পারফরমেন্স গুলা দেখলাম, এবং কমিটমেন্ট যেগুলো আসলে কোম্পানি বলছে এগুলো মেনে কাজ করে সেগুলো আসলে মানছে কিনা, আমাদের অ্যাক্সিডেন্ট রেট কি কমছে নাকি বাড়ছে, রিডিউস হয়েছে কিনা, এই জিনিসগুলো আমরা এখানে রিভিউ করব। তাহলে দেখেন এখানে এইটা শুধু আমরা আইওসে না, আপনারা যদি আইওসো 45001, যেটা হচ্ছে আমাদের অকুপেশনাল হেলথ সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা সেটাকেও যদি দেখেন সেখানে আমাদের এই পিডিসিএ সাইকেলটা
আছে প্রত্যেকটা আইএসও তে। আপনি যদি দেখেন আইএসও 9001, আইএসও 14001, আইএসও 45001, এগুলো সবগুলোতেই সাইকেলটা আছে। সাইকেলটা বিভিন্ন পারপাসে বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারি। The key benefits for you and your organization of introducing a health and safety management system. আপনি যদি আপনার অর্গানাইজেশনে হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে বা ইন্ট্রোডিউসিং করতে পারেন, তাহলে আপনার অনেক ধরনের বেনিফিটস রয়েছে। কি কি বেনিফিটস রয়েছে আমরা যদি দেখি, আপনি কমপ্লাইং উইথ লেজিসলেটিভ এন্ড আদার রিকোয়ারমেন্ট। আপনার কোম্পানিতে আসলে কোনো আইনি কোনো কিছু ল্যাকিংস আছে কিনা বা আরো কোনো কিছু দরকার আছে কিনা রিকোয়ারমেন্ট, সেগুলো কিন্তু আপনি আন্ডারস্ট্যান্ড করে ফেলবেন, আপনার চোখের সামনে চলে আসবে। হেল্পিং ইউ টু ডেলিভার দ্য পলিসি। আপনার একটা সেফটি পলিসি আছে, সেই পলিসিটা কিন্তু আপনি সবার কাছে ডেলিভার করতে পারবেন যদি আপনি সেখানে ইন্ট্রোডিউসিং করাইতে পারেন হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে। এনেবলিং ইমপ্রুভ ম্যানেজমেন্ট অফ হেলথ এন্ড সেফটি রিস্ক। আপনি যখন এটা করবেন তখন আপনি আসলে আপনার যে কারখানাকে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় হেলথ এন্ড সেফটি রিস্ক গুলো নিয়ে, সেগুলো কিন্তু আপনি বুঝে পেয়ে প্রোভাইডিং এ কম্পিটিটিভ এজ। আপনার দেখবেন যখন এইটা সঠিকভাবে আপনি হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম করতেছেন, তখন আপনার কারখানা কিন্তু একটা কম্পিটিটিভ এইজে চলে আসবে, মানে প্রতিযোগিতামূলক অবস্থা চলে আসবে, যে খুব সুন্দর সেফটি কালচার হয়ে যাচ্ছে। প্রোভাইড সিনারি উইথ গুড বিজনেস ম্যানেজমেন্ট। আপনাকে একটা আপনার কোম্পানিকে এমন একটা ইমেজ দিবে যে এটা একটা ভালো ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটার সুনাম গুলা রেপুটেশন গুলা এরকম একটা সিনারি দাঁড়াবে, যেটা আপনার অর্গানাইজেশনের জন্য বেনিফিটেড হবে। এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের মডিউল 4। এখন কারো প্রশ্ন থাকতে বলতে পারে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি। স্যার প্রশ্নটা হচ্ছে আমাদের যে ফায়ার এক্সটিংগুইশারে মানে এক ফ্লোরে কতগুলা রাখবো, এগুলোর কি কোনো নির্দিষ্ট দূরত্ব আছে কিনা? তারপরে মানে একটা 6 তলা বিল্ডিং এ আমরা কিভাবে সেটা ম্যানেজ করব, মানে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী, যে এইটা একটু যদি ভালোভাবে বুঝাই দিতেন। আচ্ছা, আপনারা কি লেভেল 3 করেছেন? যে ফায়ার সেফটি ম্যানেজমেন্ট লেভেল 3? জি স্যার, করা হয়েছে, কিন্তু মানে এটা আপনার থেকে জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, সো দেখেন, এটা হচ্ছে আমরা যদি বলি আমাদের যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে অ্যাক্ট আছে 2003 সালের অ্যাক্ট, ঠিক আছে, তারা হচ্ছে আসলে তাদের হচ্ছে একরকম, আর বাংলাদেশ লেবার ল হচ্ছে একরকম। লেবার লতে বলছে 900 মেবি হচ্ছে 990 স্কয়ার ফিটের জন্য একটা এক্সটিংগুইশার। আর ওরা যেটা বলতেছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, ওরা এসে দেখবেন বলবে 550 স্কয়ার ফিটের জন্য একটা। তো আপনি ওইটাও ফলো করতে পারেন বা এইটাও ফলো করতে পারেন। এখন আর ডিস্টেন্স যেটা একটা এক্সটিংগুইশার থেকে আরেকটা এক্সটিংগুইশারের ডিস্টেন্স, এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনার ওয়ার্কিং স্পেসের উপর। অনেক জায়গায় আপনি কমও দিতে পারবেন, অনেক জায়গায় আপনি বেশিও দিতে পারবেন। আর ওটার একটা পার্সেন্টেজ আছে, আপনি কোনো একটা জায়গায় আপনার কি ধরনের ওয়ার্ক অ্যাক্টিভিটিস হচ্ছে তার উপর ডিপেন্ড করে আপনি ডিসিপি দিতে পারবেন, CO2 দিতে পারবেন, ফোর দিতে পারবেন, যদি ওরকম অ্যাক্টিভিটিস হয়। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আর মাউন্টিং এর ক্ষেত্রে ফায়ার এক্সটিংগুইশার ধরেন আপনি কতটুকু হাইটে সেট করবেন, এটাতে অনেক আসলে ইয়ে আছে। যেমন RMD তে যদি আপনি থাকেন, আপনি অবশ্যই NFPA ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনটাকে ফলো করতেছেন। আপনার কোন একটা এক্সটিংগুইশার যদি 40 পাউন্ড বা 18.35 কেজির নিচে হয় বা 18.35 কেজির উপরে হয়, আপনি সর্বোচ্চ 5 ফিট উপরে সেটাকে হ্যাঙ্গিং করতে পারবেন, আর সর্বনিম্ন হচ্ছে 3.5 ফিট পর্যন্ত হ্যাঙ্গিং করতে পারবেন। আর নিচে নিচে আপনার ফ্লোর থেকে অবশ্যই সবসময় 4 ইঞ্চি গ্যাপ রাখতে হবে। বুঝতে পারছেন? মানে স্যার ওজন যত বেশি হবে তত আমাদের ফায়ার এক্সটিংগুইশার গুলো একটু নিচের দিকে আসবে। নিচের দিকে হবে। নরমালি বলা হয় আর কি একটা মানুষের মাজা বরাবর যাতে থাকে, তাহলে নামাইতে সুবিধা। এখন আপনি একটা মানুষ হচ্ছে ধরেন 4 ফিট 9 ইঞ্চি আপনি দিয়ে রাখছেন উপরে, তো ওই লোকটা নামাইতে যায় তো নিচেতে ইঞ্জুরি হবে, তাহলে আমার ও ফাইটিং করবে কিভাবে? জি স্যার, বুঝতে পারছি। আর এগুলার গাইডলাইন আছে, এগুলো বললাম না, এগুলো হচ্ছে আপনার ফায়ারের আসলে গাইডলাইনের অভাব। মাঝে মাঝে আমি নিজে অনেক কিছু কনফিউশন হয়ে যায়, অনেক কিছু ভুলে যায়। আমার কাছে সব এগুলা নোট করা, ঠিক আছে, যে আসলে কোন জায়গায় কোন স্ট্যান্ডার্ড। যেহেতু RMD তে আছেন,
আরএসডি তে আপনি জানেন আরএসসির একটা রিকোয়ারমেন্ট থাকে। এরপর যদি আপনি নিরাপদ থাকে, নিরাপদে থাকে, আপনার র্যাবের অডিট হয়, পিএসসি পিএসসি আমি পিএসসি লাইনে স্যার। না এমনি বললাম আর কি। এখানে যদি কেউ থাকেন উনি জানেন বিভিন্ন বায়ারের বিভিন্ন সিওসি থাকে, কোড অফ কন্ডাক্ট থাকে, সেই অনুসারে কাজ করতে হবে। সো আরএনডি হচ্ছে যদি বলি ফায়ার অ্যান্ড সেফটির জন্য মানে তারা মানাটা বাধ্যতামূলক, একবারে অ্যাজ পার স্ট্যান্ডার্ড অনুসারে তারা মানে। আর অন্যান্য ফ্যাক্টরি এত মানে না। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, আদারওয়াইজ আজকে ক্লাস আমরা এই পর্যন্তই। আপনাদের স্লাইড গুলো গ্রুপে দিয়ে দেওয়া হবে। স্যার জি এখানে আমার আস্কিং ছিল, সেটা হলো যে আমরা যে হ্যান্ড নোট পাচ্ছি, মানে আপনার যে শীট গুলো স্টাডি, মানে আমরা যে শীট গুলো থেকে স্টাডি করাচ্ছেন আর হ্যান্ড নোট যেটা পাচ্ছি, মানে আমরা কি এই যে শীট গুলো দিয়ে আমাদের ক্লাস নিচ্ছেন এই শীট গুলো কি পাইতে পারি কিনা? এগুলোই তো পাবেন, আমি যেগুলো ক্লাস নিচ্ছি এগুলোই তো পান। এগুলো ছাড়া কি অন্য কিছু পান না? না না, এটা না স্যার, মিসিং থাকে, অনেক কিছু স্যার মিসিং থাকে। আচ্ছা, থাকার তো কথা না, এটা তো আমি আপনাদের যেটা পড়াই এটাই তো দেয় ওনারা। যেমন না, ফায়ার সেফটি ম্যানেজমেন্টে স্যার অনেক মিসিং আছে স্যার, এই জন্য আমি গ্রুপে চাইছিলাম। ফায়ার সেফটি ম্যানেজমেন্ট শুধু হ্যান্ড নোট দিয়েছে, এবং আপনি তো গত ক্লাসের স্যার শুধু হ্যান্ড নোট দিয়েছেন। জি, আপনারা কি চাচ্ছেন সেটা আমারে বলেন। মানে আমরা আসলে, মানে আমার দিক থেকে আমার মনে হয় যে টোটাল শীটটা পেলে আমরা সিনারিটা, মানে যখন শীট গুলো দেখবো তখন এই আপনি যে ক্লাসটা নিলেন এটার সিনারিটা আমাদের চোখে ভাসবে, এবং এবং এটার জন্য আমাদের মানে এই ইয়াগুলাকে মানে সামনে আসা বা বোঝা মানে অনেকটা সহজ হয় আমার মনে হয়। মানে আচ্ছা স্যার যেটা আপনারা দিয়ে পড়াচ্ছেন আপনি সেটাই জি, জি। আমাদের দিলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, মানে আমি আজকে যে দুইটা পড়াইছি ওই দুইটাই দিয়ে দিচ্ছি আপনাদের ইয়েতে। হ্যাঁ ঠিক আছে। হ্যান্ড নোট দেন, কিন্তু পাশাপাশি এটা থাকলে মানে দুটো ভালো হয় আর কি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে, আর সমস্যা নাই। এগুলো তো আপনাদের জন্যই বানানো, এগুলো তো আসলে জি আমার স্যার। রেখে লাভ নাই। ঠিক আছে। স্যার আরো একটা বিষয় স্যার, আমাদের তো এই এই আয়ুষ করতে গেলে তাহলে এর আমাদের অনেক অ্যাক্ট গুলো তো পড়তে হবে স্যার, লেবার ল যেরকম আছে স্যার, অনেক অনেক আইনগুলো তো পড়তে হবে স্যার, তাই না? এগুলো হচ্ছে আপনি যদি এই আইএলটিএস সার্টিফিকেশনের জন্য পরীক্ষা দেন তাহলে লাগবে না, কিন্তু আপনি বাংলাদেশে যদি থাকেন বাংলাদেশে আপনার লেবার ল সম্পর্কে জানতেই হবে। হ্যাঁ, আপনি সেফটি থাকলে স্যার, আপনার বাংলাদেশে বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড জানতেই হবে। বুঝতে পারছেন? জি স্যার স্যার, আপনি বুঝতে পারছি। স্যার আর একটা ইয়ে ছিল আমার, যে আপনি বলছিলেন মনে হয় যে বাংলাদেশ লেবার ল, মানে এই টা হলো মানে অধ্যায় 5, 6 এবং 7, এই যে মানে আমরা যদি লেবার ল দেখতে চাই তাহলে এই বাংলাদেশ লেবার ল 5, 6 এবং 7 এই অধ্যায়গুলো দেখতে হবে, তাই তো? জি জি জি, এগুলো একটু পড়বেন। এগুলো পড়লে আপনারা মোটামুটি অনেক অনেক কিছু জানবেন। যদিও লেবার ল একবারে সীমিত, একবারে সীমিত। আপনাকে এনএফপিএ নিয়ে পড়াশোনা করতে হবে, আপনাকে বিএনবিসি নিয়ে পড়াশোনা করতে হবে। স্যার এগুলার স্লাইড কি আপনাদের কাছে আছে স্যার? এগুলো কি আমাদের প্রোভাইড করলে আমাদের জন্য একটু সহজ হবে স্যার। আসলে এগুলা স্লাইড বলতে এগুলা যার যার মতো করে সে বানানো, এটা বিশাল জিনিস। এনএফপিএ বিশাল জিনিস, 3,500 উপর স্ট্যান্ডার্ড আছে। ঠিক আছে, যেমন কি আপনারা এক্সটিংগুইশারের কথা বলেন, এক্সটিংগুইশার নিয়ে আলাদা স্ট্যান্ডার্ড, ফায়ার স্প্রিংলার নিয়ে আলাদা স্ট্যান্ডার্ড, ফায়ার পাম্প নিয়ে আলাদা স্ট্যান্ডার্ড, এরকম ফায়ার ডিটেক্টর সিস্টেম নিয়ে, ফায়ার স্প্রিংলার সিস্টেম তো বললাম, এরপর হচ্ছে ফায়ার পাম্প নিয়ে, ফায়ার কন্ট্রোল প্যানেল নিয়ে, ফায়ার ডোর নিয়ে, লাইফ সেফটি নিয়ে, এরকম আলাদা আলাদা কোডের আলাদা আলাদা অনেক কিছু, অনেক কিছু, যেটা হচ্ছে আপনার যখন যেটা লাগে সেটা আপনি, এগুলো অনলাইনে অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনি জাস্ট দেখে দেখে রিড করতে হবে। এগুলো মনেও রাখতে পারবেন না, এত মনে রাখাও সম্ভব না একটা মানুষের পক্ষে। স্যার এই জন্যই তো স্যার, স্লাইড থাকলে দেখা যাচ্ছে মনে মনে না থাকলেও স্লাইড দেখলে আবার হয়তো বা মনে পড়ে যাবে। এগুলো আপনারা অনলাইনে অ্যাভেলেবেল পাবেন, এনএফপি এর মানে পার্ট বাই পার্ট ইয়ে মানে পাবেন। পিডিএফ এরপরে পাবো এখন স্যার এটা না? পিডিএফ পাবেন, এমনকি এখন বইও কিনতে পাওয়া যায়। নীলক্ষেত গিয়ে আপনি পাবেন, বিভিন্ন জায়গায় অনলাইনে বইও বিক্রি করে। হ্যাঁ,
ওকে স্যার। আর এগুলার ট্রেনিংও আছে, আপনারা এগুলার ট্রেনিংও করতে পারবেন। এগুলার ওই যে অ্যাওয়ারনেস ট্রেনিং থাকে বা অন্য ইয়া থাকে, 5 দিন 7 দিনের ট্রেনিংও থাকে। ঠিক আছে তাহলে জি স্যার। একটু স্টাডি করবেন, না হলে কিন্তু পরে পরীক্ষার দিন আবার আপনারা মানে মেসেজ করা শুরু করবেন, এটা পারতেছি না ওটা পারতেছি না। তো এই জন্য একটু দেখবেন, প্রত্যেকদিন একটু দেখবেন। স্যার আরেকটা প্রশ্ন ছিল, মানে আপনার নামটা আমার জানা হয়নি, আপনার নাম কি মিস্টার আসিফ? না না না, আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন। জাকির হোসেন। ও জি স্যার, জি, ধন্যবাদ স্যার। ঠিক আছে। ঠিক আছে, আরো কথা হবে। আপনাদের পরিচয় তো জানা হলো না, ইনশাল্লাহ লাস্টের দিন আমরা ছোট স্লাইড থাকবে, ওই দিন সবাই সবার সাথে আরো কমিউনিকেট হব, পরিচয় হবে, কে কোথায় আছেন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে আমরা কিছু কথা বলবো নি, কিভাবে আগানো যায়, কিভাবে আপনি বাইরে ক্যারিয়ার, বিদেশে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারেন, বা বাংলাদেশে আপনি কিভাবে আগাবেন, সবকিছু নিয়ে আমরা ইনশাল্লাহ একটা গাইডলাইন দিব। জি স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত, সবাই আসসালামু ভালো আলাইকুম থাকবেন, স্যার। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।